কই, মারিয়াকে ছাড়ার সময় তো এমন লাগেনি, তবে আজ কেন শূন্যতা অনুভব হচ্ছে? কেন মনে হচ্ছে অতি যত্নের কোনো কিছু হারিয়ে যাচ্ছে অতল গহ্বরে? ভাবিমণি, ভাবিমণি, কোথায় তুমি? দেখে যাও কি এনেছি তোমার জন্য। কই কই, দেখি দেখি, কি এনেছো দেখি। হুম, দেখো। ওহ গড, আইসক্রিম, মাই ফেভারিট। হুম, এর জন্যই তো এনেছি। তুমি খুশি হলেই আমি খুশি। ওলি আমার মুটুসি আমাকে কত ভালোবাসে রে। হুম, অনেক। আমিও এতগুলো বাসি। ওদের কথার মধ্যেই বাচ্চা মেয়েটি দৌড়ে এসে অভিমানী সুরে বলে, আর আমাকে কেউ ভালোবাসে না। বাচ্চা মেয়েটির গাল ফুলিয়ে থাকে। তখনই নিঝুম তাকে পরম স্নেহে বুকে আঁকলে নেয়। ফোলা ফোলা গাল দুটো আলতো টেনে দিয়ে আদ্রে কণ্ঠে বলে, কে বলেছে তোমাকে কেউ ভালোবাসে না? হুম, আমার মাম্মামটাকে তো আমি অনেক 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 ভালোবাসি। আই লাভ ইউ সো মাচ ডিয়ার তুষিমণি। আই লাভ ইউ টু মাম্মা। নিঝুমের কথা শুনে তুষি অনেক আনন্দিত হয়ে যায়, ঝাঁপিয়ে পড়ে নিঝুমের বুকে। তখনই পাশ থেকে সোনালি মুখ খুলে। সোনালি হলো তুলসীর একমাত্র ফুপ্পি। তুলসী আসার আগেই নিঝুম আর সোনালির মধ্যে কথোপকথন চলছিল। আমি তো আমার তুষু রানীকে অনেক ভালোবাসি। তুষু রানী, এসো আমার কাছে। সোনালি হাত বাড়িয়ে ডাকে তুলসীকে। তুলসী নিঝুমের কাছ থেকে দৌড়ে সোনালির কাছে যায়। সোনালি ওকে দুগাল ভরে আলতো চুমু এঁকে দেয়। তখনই সিঁড়ি বেয়ে নেমে আসে তুলসীর বাবা সমর্পণ। সমর্পণ নিজের স্বভাব সুলভ ভঙ্গিতে ওদের দিকে এগিয়ে আস্তে আস্তে বলে, কি হচ্ছে এখানে? এত আদর ভালোবাসার বন্যা বয়ে চলেছে, শেষে তো দেখা যাবে আমার ভাগে কম পড়ছে। তুলসী ফের গাল ফোলায়। সোনালির পেট মুখ ঘষতে ঘষতে বলে, ফুপিয়া, দেখো না বাবা আবার আমায় হিংসে করছে। নিঝুম সোনালি সমর্পণ একে অপরের মুখ চাওয়াচাবি করে। অতঃপর সকলে একসঙ্গে হেসে ওঠে। তুলসীর অভিমান গাঢ় হয় ওদের এমন হাসতে দেখে। কোথায় মা আর ফুপ্পি বাবাকে আচ্ছা করে বকে দিবে, তা না করে হাসছে। তুলসী মন খারাপ করে দৌড়ে সিঁড়ির কাছে যায়। পেছন ফিরে এক পলক তাকিয়ে বলে, তোমরা সবাই ভীষণ পচা। তুলসী সোজা হয়ে সিঁড়ি বেয়ে ওপরে চলে যায়। পেছন থেকে সকলে ডাকে, কিন্তু সে শোনে না। মেয়েটা এমনই ভীষণ অভিমানী। আবার একটু পর মন ভালো হয়ে গেলে নিজে থেকেই চলে আসবে। নিঝুম হতাশ হয়ে বলে, চিন্তা করবেন না স্যার, ও একটু পরেই চলে আসবে। হুম। ভাবিমণি, তুমি আবার ভাইয়াকে স্যার বলছো? এটা তো আমাদের অফিস টাইম নয়। মুটুসি, আমি এভাবে অভ্যস্ত হয়ে গেছি, হয়ে যাক আর কি। প্রবলেম নেই, নিঝুম এইভাবেই ডাকো। ইনফ্যাক্ট ওর এই অলওয়েজ সার্চার করাতে আমি ভেতর থেকে সর্বদা স্ট্রং থাকে। বাড়িতে থেকেও কাজের এনার্জি পাই। থাক থাক, হয়েছে। এবার আর তোমরা তোমাদের কাজ নিয়ে পড়িও না। খেতে চলো সবাই। সোনালির কথায় সমর্পণ কিছু একটা চিন্তা করে বলে, ও হ্যাঁ, ভালো কথা মনে পড়লো। নিঝুম, তুমি কি আজ লেট করে ফিরবে? না স্যার, নাস্তা সেরে বেরিয়ে যাব। ও গুড। আমার একটা ইম্পর্টেন্ট ডিসকাশন আছে তোমার সাথে। তুমি ক্যাম্পে গিয়ে একবার আমার কেবিনে মিট করে যেও। জি স্যার, অবশ্যই। অতঃপর সকলে নাস্তা করতে যায়। খেতে খেতে নিঝুম বলে, মুটুসি, আমার আইসক্রিম। এগুলো ফ্রিজে তুলে রেখেছি, নাস্তা সেরে খেয়ে নিও। ও গুড গার্ল। সমর্পণ খাওয়া ফেলে নিঝুমের দিকে তাকায়। স্ত্রীর কণ্ঠে বলে, মাঝে মাঝে আমি এটাই ভেবে বসে, তুমি তুষির থেকে মেবি ছোট হবে বয়সে। এমন পাগলামি কখনো তুষিকেও করতে দেখিনি। নিঝুম লজ্জা মাখা হাসি দেয়। তা দেখে সমর্পণ। সোনালি দুজনেই মৃদু হাসে। দেওয়ালে টাঙানো বড় ছবিতে দৃষ্টি আবদ্ধ করে রেখেছে সমর্পণ। দৃষ্টি স্থির, মন অশান্ত। তবু অশান্ত মনটাকে বেঁধে রাখতে কোনো রকম ত্রুটি সে রাখে না। শতক তুলসী বড় হচ্ছে, ওর সামনে কখনো ভেঙে পড়লে চলবে না। সমর্পণের আকাশ পাতাল চিন্তার মধ্যেই দরজায় টোকা পড়ে। সে ছবির কাছ থেকে সরে এসে গম্ভীর কণ্ঠে বলে, কামিন। সঙ্গে সঙ্গে নিঝুম হুড়মুড়িয়ে সেখানে ঢুকে পড়ে। হাত ঘড়িটি সেট করতে করতে ব্যস্ত কণ্ঠে বলে, আপনার হয়েছে? লেট হচ্ছে তো, আমি কিন্তু তৈরি। সমর্পণ নিজেকে স্বাভাবিক করে নেয়। টেবিল থেকে কিছু ফাইলপত্র তুলতে তুলতে বলে, হ্যাঁ চলো। হুম হুম। কিছুক্ষণ পর, মে কামিন স্যার? ইয়েস, কামিন। কিন্তু একটা ইম্পর্টেন্ট দরকার আছে বলেছিলেন। হুম, বলছি, আগে বসো। নিঝুম চেয়ার টেনে বসে। সমর্পণের হাতের একটা ফাইল নিঝুমের দিকে এগিয়ে দেয়। নিঝুম ফাইলটি হাতে নেয়। সমর্পণ চেয়ারে হেলান দিয়ে আরাম করে বসতে বসতে বলে, ওটা দেখো। নিঝুম কৌতূহল বশত ফাইলটি খোলে। পুরো ফাইলটা মনোযোগ সহকারে চেকিং করে।
হঠাৎই নিজমের বুকটা ধক করে ওঠে। পুরনো স্মৃতি ইশারায় ডাক দিয়ে যায়। মনকে শক্ত করে সে সমর্পণের দিকে করুণ দৃষ্টি নিক্ষেপ করে। সমর্পণ সেদিকে তোয়াক্কা না করে বলে, এই কেসটা তোমাকে হ্যান্ডেল করতে হবে নিঝুম। দিস ইজ মাই অর্ডার। নিজম তৎক্ষণাৎ চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায়। কৌতূহল দৃষ্টি নিয়ে ভরাট কণ্ঠে বলে, এটা আপনি কী বলছেন স্যার? সব কিছু জেনে শুনে আমার সঙ্গে এমনটা আপনি কী করে করতে পারেন? সমর্পণ হতাশার নিঃশ্বাস ফেলে বলে, আই এম হেল্পলেস নিঝুম। তুমি তো জানোই আমি খালামনির প্রতি ঠিক কতটা দুর্বল। সে আমার থেকে কিছু চেয়েছে আর আমি তাকে ফিরিয়ে দিব, এটা কি করে হয়? কিন্তু স্যার, এর জন্য তো আমাকে সাফার করতে হবে। প্রতিবার সকলের প্রয়োজনে কেন আমাকে ব্যবহার করা হয়? এটা তোমার ডিউটি নিঝুম। ডিউটিকে এইভাবে নিজের পার্সোনাল লাইফের সঙ্গে গুলিয়ে ফেলো না। মনে রাখবে, তোমার ডিউটিতে মূল লক্ষ্য নিজেকে স্ট্রং রাখা, যেটা আমি তোমাকে এই 4 বছর ধরে প্রশিক্ষণ দিয়ে আসছে। এবার আমার গুরু দক্ষিণা চাই নিঝুম। তোমাকে প্রুভ করে দিতে হবে আমি ট্রেনার হিসেবে ঠিক কতটা পারফেক্ট, আমার ছাত্রী হিসেবে তুমি কতটা পারফেক্ট। কি পারবে তো নিঝুম? সমর্পণের কথাগুলো চরম গতিতে মস্তিষ্কে হানা দিতে লাগে নিঝুমের। হ্যাঁ, অবশ্য নিঝুম পারবে, তাকে পারতে হবে। সে তো দুর্বল নয়। সময় এসেছে অন্যায়ের বদলা নেবার, অপরাধীদের শাস্তি দেওয়ার। সে এই দেশের বুক থেকে অপরাধীদের নিশ্চিত করতেই সদা প্রস্তুত। এই দেশের কাছে ওয়াদাবদ্ধ, সব রকম পরিস্থিতিতে সে দেশের হয়েই লড়াই করবে। তাহলে এখন কেন পিছু হাঁটবে? কখনোই না। নিজের পার্সোনাল লাইফের সঙ্গে প্রফেশনালগুলো ফেলার মতো ফুল নিঝুম করবে না। সে গভীর থেকে গভীরতার একটা তপ্ত নিঃশ্বাসের সঙ্গে ভেতর থেকে নিজেকে তৈরি করে নিল। অতঃপর দৃঢ় কণ্ঠে বলল, ইয়েস স্যার, আমি পারবো। নিজুম প্রমাণ করে দেবে আপনার শিক্ষায় এবং তার মনোবল কোনোটাই ঠুনকো নয়। নিজুম ভাঙবে, তবু মস্কাবে না। পৃথিবীর বুক থেকে অপরাধীদের চিহ্নিত করে তবেই আমার শান্তি। এতে যদি আমার মরণও লেখা থাকে, তবে তাই সই। গুড গার্ল, এমন মনোবলই তো তোমার থেকে গ্রহণযোগ্য। ওকে, তবে এখন নিজের কাজে ফোকাস করো। নেক্সট উইকে আমরা ঢাকা শিফট হচ্ছে। ওকে স্যার, নাও আই ক্যান গো। নিঝুম শিওর। ফাইলটার দিকে এক পলক তাকিয়ে জোর কদম হেঁটে চলে যায়। সমর্পণ সেদিকে তাকিয়ে দীর্ঘশ্বাস টেনে মিনমিনিয়ে বলে, আমার হাতে কিচ্ছু নেই নিঝুম। আমি সর্বোচ্চ চেষ্টা করব খালামুনির মনের ইচ্ছে পূরণ করার। এখন সময় এসেছে সব কিছুর হিসেব বুঝে নেওয়ার। বাকিটা আল্লাহর ইচ্ছে। ইহান, ইহান কোথায় তুই? তুই কি আবার নিজেকে ঘরবন্দি করতে চাচ্ছিস? আচ্ছা, এভাবে আর কতদিন চলবে? যতদিন না আমার মরণ হচ্ছে ততদিন। অন্ধকারাচ্ছন্ন বেলকানিতে থেকে ভেসে এলো অসহায়ত্বর কণ্ঠ। অনিলা খান আটকে উঠলেন ছেলের এই রূপ বাক্যে। কোনো রকমে অশান্ত মন নিয়ে হাতড়ে হাতড়ে ঘরে প্রবেশ করলেন তিনি। হাতড়ে হাতড়ে চলে গেলেন বেলকনিতে। এখন আমাবস্যা তিথি, তাই আকাশে ঘোর কালো অন্ধকার বিরাজমান। সেই অন্ধকারে ছড়িয়ে পড়েছে পৃথিবীর বুকে। পৃথিবীর বুকে অবস্থিত ইহানের ছোট্ট ব্যালকনিতে অনিলা খান ছেলেকে আবছা আলোয় উপলব্ধি করতে পারলেন। ধীর কণ্ঠে বলেন, এমন করে বলিস না বাবু। তোর বাবার মৃত্যুর পর থেকে তো তোর মনোবলেই বেঁচে আছি আমরা। কিন্তু এই 4টে বছর ধরে কোন দোটানায় ভাসছি আমরা বল? তুই তো এখনো কিছু খোলসা করে বললেই না কখনো। পুলিশের চাকরিটাও ছেড়ে দিলি। এভাবে কি আর জীবন চলে? কতদিন এমনটা চলবে বল? কতদিন? অনিলা খান আঁচলে মুখ চেপে হাউমাউ করে কেঁদে উঠলেন। ইহান বিরক্তি হলো। মুখ দিয়ে চর শব্দ উচ্চারণ করে বিরক্ত প্রকাশ করলো। অনিলা খান বুঝতে পারলেন ছেলে তার রেগে যাচ্ছে। তিনি সেই অবস্থায় ফের হাতড়ে হাতড়ে বেরিয়ে গেলেন রুম থেকে। এটা নতুন নয়, এই 4 বছর ধরে এইভাবেই চলে আসছে। অনিলা খান চলে যেতে ইহান ওই অন্ধকার আকাশের দিকে দৃষ্টি মালায়। বিড়বিড় করে বলতে থাকে, ওই আকাশটার সঙ্গে আমার জীবনের ব্যাপক মিল। একজন আমাকে ঠকালো আর একজনকে আমি ঠকালাম। আমিও বিবেক বিবেচনা না করে প্রতিশোধ, নেশা এবং ডিউটির সীমা রাখায় চরম ভুল করে বসলাম। খেলায় হারালাম অমূল্য কাছে থাকার রত্নটি। আপন মনে সারা রাত বিড়বিড় করতে করতেই পার করে দেয় ইহান। এইভাবেই প্রায় প্রত্যেকটি রাত কাটে তার। এক সপ্তাহে কেমন চোখের পলকেই পার হয়ে গেল। সমর্পণ, সোনালি, তুষি আর নিজুমকে নিয়ে ঢাকায় শিফট এসেছে। চেনা শহর, চেনা পথঘাট আর বড্ড অচেনা নিজুমের কাছে। হবে নাই বা কেন? এই 4 বছরে সে তো নিজেই নিজের কাছে অচেনা। সেক্ষেত্রে তো এই ইট, কাঠ, পাথরের দেয়ালে আবৃত শহরের বদলে যাওয়াটা নিছকই তুচ্ছ। ঘড়ির কাঁটায় সময় দেখে তৈরি হতে লাগলো নিঝুম। একে তো নতুন ক্যাম্প, তারপর তার কাঁধে চাপানো বড়সড় দায়িত্বের বোঝা। সব মিলিয়ে ভীষণ ব্যস্ত সে। সমর্পণ অনেক আগেই বেরিয়ে গেছে। নিঝুম তৈরি হয়ে তুষি, সোনালি থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়ে। বাইকে চেপে সোজা ক্যাম্পের পথ ধরে। ভাইয়া চলো, আজ তো আশ্রমে যাওয়ার ডেট। বাচ্চাগুলোকে দেখে আসতে হবে।
ওরা প্রতি মাসের এই দিনটিতে তোমার জন্য না খেয়ে অপেক্ষা করে থাকে। তুমি না গেলে ওরাও তো কিছু মুখে তুলবে না। তাড়াতাড়ি তো রেখে নাও। ইরার কথা ইহান ছোট্ট করে বলল, শুধু পরপরই উঠে চলে যায় ফ্রেশ হতে। আশ্রমের কথা শুনলে ইহান না করতে পারে না। প্রতি মাসেই 1 তারিখে আশ্রমে বাচ্চাদের সঙ্গে সময় কাটায় সে। এই আশ্রমটা তার বাবার নামে করা, সকল অনাথ অবহেলিত শিশুদের জন্য। আশ্রমের শিশুদের কাছে ইহান খুবই প্রিয় এক পাত্র। সেখানকার সকল বাচ্চারা তাকে ভালো ভাইয়া বলেই ডাকে। ইরাকে বলে ভালো আপু, আর ঈশানকে বলে দুষ্টু ভাইয়া, কারণ ঈশান ওদের সঙ্গে প্রচুর দুষ্টুমি করে, বিরক্ত করে তোলে খুব। ইরা, ঈশান, ইহান 3 জন গাড়ি করে রওনা হয়ে গেল আশ্রমের পথে। অনিলা খান বাসায় আছেন। শারীরিক সমস্যার দরুন তিনি তেমন একটা যেতে পারেন না। ঢাকা শহরের সবচেয়ে বড় প্রবলেম হলো ট্রাফিক জ্যাম। একবার জ্যাম বাঁধলে ছাড়াছাড়ির কোনো ওয়ে নেই। এটা অবশ্য নিত্যদিনের রুটিন। বিরক্তিকর কপাল কুঁচকে বাইকের ওপর দুহাত টান টান করে রেখে সামনে তাকিয়ে আছে নিঝুম। জ্যামে আটকে দাঁড়িয়ে রয়েছে ঈশানদের গাড়িটাও। ইরা, ঈশান বিরক্তির নিঃশ্বাস ফেল। ইহানের সেদিকে কোনো পরোয়া নেই। সে তো আপন মনে জানলা থেকে বাইরে তাকিয়ে আছে। দেখে মনে হচ্ছে কোনো গভীর চিন্তায় মগ্ন। ইরা ইহানের এক কাঁধে হাত রেখে আলতো কণ্ঠে ডাক দিল। ইহান চমকে উঠে পাশে ফিরে বলল, কিছু না। ইরা চুপ করে রইল। কিয়ৎক্ষণ বাদেই ইহান কেমন জানি দিশেহারা হয়ে পড়ল। বেশ অস্থিরতা নিয়ে জানালার বাইরে মাথা বের করে দিল। ততক্ষণে জ্যাম ছেড়ে গেছে। ইরা, ঈশান ইহানের এমন অবস্থা দেখে তাড়াতাড়ি করে ওকে টান দিয়ে ভেতরে ঢোকায়। ইরা অস্থির হয়ে জিজ্ঞেস করে, কি হয়েছে ভাইয়া, এমন করছো কেন? খারাপ লাগছে বেশি? ঈশান ও ইরার সঙ্গে তাল মেলায়। হ্যাঁ ভাইয়া, কি হয়েছে বলো না। ইহান হাতের ইশারায় বাহিরের দিকে দেখায়। কিছু বলতে চেয়েও বলতে পারছে না। ওর শ্বাস নিতে ভীষণ কষ্ট হচ্ছে। তবু অনেক ভাঙা কণ্ঠে ভাঙা ভাঙা বলি আওড়ায়। নিঝুম। ইরা, ঈশান দুজনেই অবাক, একে অপরের মুখ চাওয়াচাই করছে। অতঃপর ইরা বলল, এসব তুমি কি বলছো ভাইয়া? বৌমনি কোত্থেকে আসবে? বৌমনি তো আরো 4 বছর আগেই। কথা শেষ করতে পারে না ইরা। চোখ জোড়া জলে চিকচিক করে ওঠে। ঈশান ইরার কাঁধে হাত রাখে। ইরা নিজেকে সংযত করে নেয়। ইহান গাড়ির সিটে ঝিমিয়ে পড়তে পড়তে বলে, সত্যি বলছি আমি। অতঃপর ইহান চুপ করে চোখ বন্ধ করে থাকে। ইরা, ঈশান বুঝতে পারছে না এটা কি করে সম্ভব। তবে এই 4 বছরে এমন কথা ইহান কখনো বলেনি, এই প্রথম। কিছু যদি নাই দেখে থাকে তবে এমন অদ্ভুত প্রসঙ্গ তোলার মতো মানুষ ইহান নয়। তবে কিছু তো একটা ঘটেছে বা ইরা বা ঈশান দেখেনি। তবে সেটা কি? নিঝুমকে সঙ্গে নিয়ে সমর্পণ ডিরেক্ট এখানকার থানায় চলে গেল। থানার সিনিয়র অফিসারের সঙ্গে কথা বলে ইহানের বাবার মৃত্যুর এবং তার রেখে যাওয়া সেই সমস্ত অসমাপ্ত কাজ, যেটা 4 বছর আগে শেষ করতে পারেনি ইহান, সেই অসমাপ্ত কাজের দায়িত্ব তুলে দেওয়া হলো নিঝুমের কাঁধে। সিনিয়র অফিসারের কাছ থেকে সব রকম দায়িত্ব বুঝে নিয়ে নিঝুম আজকের মতো বেরিয়ে চলে গেল। সমর্পণ সেখানে আরও কিছুক্ষণ আলাপ আলোচনা করলো। তার মতে এই কেস সলিউশনের জন্য নিঝুমই একমাত্র যোগ্য ব্যক্তি। সমর্পণ পেশে একজন আর্মি অফিসার। নিঝুমকে সে নিজের হাতে ট্রেনিং দিয়ে তৈরি করে নিয়েছে তার জুনিয়র অফিসারের পদে। 4 বছর ধরে নিঝুমকে গড়ে পিঠে তৈরি করেছে একজন দক্ষ দেশ সেবিকা হিসেবে। প্রথম নিঝুম খুব ভয় পেত। তার রক্তফোবিয়া জনিত সমস্যার কারণে অচেতন হয়ে পড়া জিনিসটা নিয়ে অনেকবার সমর্পণকে বিপাকে পড়তে হয়েছে। তবুও সে হাল ছাড়েনি। উন্নত চিকিৎসার মাধ্যমে সরিয়ে তুলেছে নিঝুমের সেই উইকনেস। নিঝুমের অতীত জানার পর থেকেই সমর্পণের তীব্র ইচ্ছা নিঝুমের নিজ হাতে তাকে অপরাধীদের শাস্তি দিক, দেশের বুকে নিজের নাম লেখা। সেই জন্যই সে এই কেসের ভারটা নিঝুমের ওপর চাপিয়ে দিয়েছে। মূলত নিঝুম বা সমর্পণ কারোরই পুলিশের কেস হ্যান্ডেল করার কথা নয়। তবু এটা পার্সোনালি সমর্পণ অ্যারেঞ্জ করেছে। আশ্রমের আজ আর যাওয়া হলো না ইহানের শরীরের অবগতির জন্য গাড়ি ব্যাক করে বাড়িতে চলে এলো ওরা। অনিলা খান এসব কথা শুনে তেমন কোনো প্রতিক্রিয়া করলেন না। হীরার বেশ খটকা লাগলো। এমন অদ্ভুত কথা শুনেও তার মা কিভাবে চুপ আছে? তিনি কি আগে থেকে কিছু জানেন? বাড়িতে এসে থেকেই নিঝুমকে দেখার ব্যাপারটা ইহানকে বেশ ভাবাচ্ছে। শেষ সময় সাময়িক অসুস্থতা ফিল করলেও এখন দিব্যি ফিট আছে। নিঝুমের শূন্যতা সে একগুয়ে জীবন কাটালেও তার মস্তিষ্ক পুরোপুরি সতেজ আছে, শুধুমাত্র একটু ঝিমিয়ে গেছে। নিঝুমকে এক ঝলক দেখার সঙ্গে সঙ্গে যেটা যেন আবার তাজা হয়ে উঠেছে। কিন্তু একটা ভেবে ইহান তৈরি হয়ে বেরিয়ে পড়ে পুলিশ স্টেশন। সাময়িক ছুটি কাটাচ্ছিল এতদিন সে, তবে আজ থেকে আবারও কাজে জয়েন করবে এবং সেই সাথে নিঝুমকে খুঁজবে। তার বিশ্বাস নিঝুম আছে, এই শহরেই আছে। একদিন সে তার দেখা পাবে। কোথায় যাচ্ছ ভাইয়া? ঈশানের প্রশ্নে দাঁড়িয়ে পড়ে ইহান। হ্যান্ড ঘড়িটির বেল্ট আটকাতে উত্তর, থানায় যাচ্ছি। কেন, কোনো প্রবলেম হয়েছে কি? না, অনেকদিন কাজে অবহেলা করেছি। আর নয়, এখন সময় হয়েছে ব্যাক করার। ও আচ্ছা, বেস্ট অফ লাক। থ্যাংক ইউ। ইহান চলে যায়। ঈশান কৌতূহলী মনে ভাবতে থাকে, ভাইয়া, হলোটা কি? মনে হচ্ছে এই সেই 4 বছর আগের ইহান।
এতদিনে পাগলাটে ইহান আর নেই। বাড়িতে কেউ নেই। মেইন ডোর লক করা দেখেই নিঝুম বুঝে গেছে সোনালি হয়তো তুলসীকে নিয়ে বেরিয়েছে। ডুপ্লিকেট চাবি দ্বারা ডোর ওপেন করে সে ভেতরে প্রবেশ করে। রুমে গিয়ে ফ্রেশ হয়ে নেয়। তারপর কিচেনে গিয়ে এক মগ কফি করে আবার রুমে ফিরে যায়। অতঃপর থানা থেকে সংরক্ষিত ডকুমেন্টসগুলো চেক করতে বসে পড়ে। সব তথ্য খুব নিখুঁতভাবে দেখে নেয়। সব তথ্যের ভিত্তিতে একটা কথাই নিঝুমের মাথায় ঘুরপাক খেতে থাকে। ফ্রেন্ড ড্রাইভটা এখন কার কাছে আছে, নাকি নষ্ট করে দিয়েছে? কফির মাকে চুমুক দিতে দিতে এই ব্যালকনিতে চলে যায় সে। কিছুক্ষণ ভাবনা চিন্তার পরপরই তার মস্তিষ্কে প্রবলভাবে একটি কথা হানা দেয়। হ্যাঁ, পেয়ে গেছে তার উত্তর। পেন ড্রাইভ খোঁজা হয়তো তার নাগালে। ফ্রেন্ড ড্রাইভটা যে এখনো পর্যন্ত নষ্ট করা হয়নি এটা সে শিওর। অজান্তেই ঠোঁটের কোণে বাঁকা হাসি রেখা মেলে তার। নিঝুম কফির মগটা পাশের টি টেবিলের উপর রেখে সোজা হয়ে দাঁড়ায়। দুপুরের আকাশটা রোদে ঝলমল করছে। আকাশের নিচে দিকে তাকানো দেয়। রোদের উত্তাপে চোখ যেন ঝলসে যাচ্ছে। নিঝুম চোখ বন্ধ করে নেয় তৎক্ষণাৎ। মনের মধ্যে কিছু স্মৃতি স্মরণ করে। দীর্ঘশ্বাস ফেলে মনে মনে আওড়ায়, কাচের গায়ে বৃষ্টি ফোঁটা, জীবন স্রোতে ভাসছে একা, জমানো অনেক মনের কথা, অভিমানে পড়ছে চাপা। হে বেবি, ইউ নো দ্যাট ইউ আর লুকিং সো প্রিটি। ঈশানের কথা শুনে ড্যাব ড্যাব করে চেয়ে রইল তুষি। এত ভারী কথার মিনিং সে কিছুই বুঝলো না। ঈশান ব্যাপারটা বুঝতে পেরে আলতো হাতে তুষির গাল টেনে দিল। শুনলের দিকে ইশারা করে বলল, ইউর মাম্মা ইজ গুড টু। তুষি এবার হয়তো কিছু একটা বুঝলো। সে ফুলো ফুলো গাল দুটো প্রসারিত করে বলল, ওটা আমার মাম্মা নয়, আমার ফুপিয়া। ঈশান যেন এটা শোনারই অপেক্ষায় ছিল। মেয়েটির দেখে আগেই সে বুঝতে পেরেছিল বেবিটি তার নয়। বিবাহিতা অবিবাহিতা পার্থক্যর উপর থেকে দেখেই অনেকটাই বোঝা যায়। তবু শিওর হওয়ার জন্য তুষিকে ওইভাবেই বলেছে সে। ঈশান তুষির সঙ্গে আরও টুকটাক কথা বলছে। ততক্ষণে সোনালির স্ন্যাক কেনা শেষ। পাশে ফিরে তুষিকে অপরিচিত যুবকের সঙ্গে কথা বলতে দেখে কিঞ্চিত রাগ হলো তার। দ্রুত পায়ে ওদের দিকে হেঁটে এসে চিলের মতো ছো মেরে তুষিকে নিজের দিকে টেনে নিল। ঘটনাচক্রে ঈশান তুষি দুজনেই হতভম্ব। ঈশান কিছু বলার পূর্বেই সোনালি কপট রাগ দেখিয়ে বলল, এই যে মিস্টার, কি এত কথা বলছিলেন ওর সঙ্গে? জানেন না অপরিচিত লোক হয়ে বাচ্চাদের সঙ্গে বেশি কথা বলতে নেই? না, জানতাম না, তবে এখন জেনে নিলাম। ঈশানের কথায় যেন গা জ্বলে উঠল সোনালির। সে দাঁত দাঁত কিরমির করে তাকালো ওর দিকে। অতঃপর তুষিকে টানতে টানতে নিয়ে চলে গেল। তুষি সোনালির হতবুদ্ধে থাকা অবস্থায় পেছন ফিরে বার কয়েক ঈশানকে দেখে নিল। ততক্ষণে সোনালি তাকে শাসাচ্ছে। বাড়িতে গিয়ে তোমার হচ্ছে দাঁড়াও। তুমি কেন দূরে গেলে? কেন কথা বলে ওই ছেলেটির সঙ্গে? ততক্ষণে সোনালি তাকে শাসাচ্ছে। এদিকে ওরা চলে যেতে ঈশান আনমনেই হেসে ফেলে। সিগারেট কিনতে এসেই সোনালির উপর চোখ পড়ে তার। তুষি থেকে নামটাই জেনে নিয়েছে, কিন্তু অ্যাড্রেস বলতে পারেনি তুষি। সোনালির মায়াবী মুখশ্রী অদ্ভুতভাবে তাকে ভীষণ রকম আকর্ষণীয় করেছে। মেয়েদের সাথে ফ্ল্যাট করা তার পূর্বকার অভ্যেস হলেও সোনালিকে দেখে কেমন জানি একটা মায়া বিরাজ করেছে তার মনে। সেখানে ছলনার কোনো জায়গা নেই। কথাই আছে না, লাভ অ্যাট ফার্স্ট সাইট, অনেকটা সেরকম। কিন্তু ঈশান এরকম মন থেকে মানতে চাইছে না। তবুও মনের সঙ্গে যুদ্ধ পেরে উঠছে না। আরে ইহান যে, এসো এসো। জি স্যার। তো বলো, কেমন আছো এখন? আলহামদুলিল্লাহ ভালো। স্যার একটা কথা, আসলে আমি কাল থেকে ডিউটিতে ব্যাক করতে চাইছি। ছুটির ডেট এখনও শেষ হয়নি, তবু আমি চাইছি কাল থেকে জয়েন করতে। আমার মনে হয় আমি এখন টোটাল ফিট আছে। ওকে 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 মাই সান, তুমি তাহলে কাল থেকেই জয়েন হয়ে যাও। আর কাল তবে তোমাকে একজনের সঙ্গে ইন্ট্রোডিউস করিয়ে দিব, কেমন? কে সে? খুব বিশেষ কেউ, কালকে না হয় বলি। ওকে স্যার, তবে আমি এখন উঠি। ও শিওর। বেশ তাড়াতাড়ি তৈরি হয়ে থানার উদ্দেশ্যে বেরিয়ে পড়ল নিচু। মনটা আজ কেমন জানি জানি করছে। মনে হচ্ছে বড় কিছু হতে চলেছে। অস্থিরতা দমাতে না পেরে সকাল হওয়ার সঙ্গে সঙ্গে তৈরি হয়ে হাজির থানায়। নিঝুম সিনিয়র অফিসারের খোদ্রেশের সঙ্গে কেসের বিষয়ে কথা বলতে ব্যস্ত। ঠিক তখনই দরজায় করে নাড়ে কেউ। অফিসার খোরশেদ সেদিকে মনোযোগ দিয়েই বলেন, কাম ইন। তৎক্ষণাৎ ভেতরে প্রবেশ করে ইহান। ইহানকে দেখে খোরশেদ আনন্দিত কণ্ঠে বলেন, এসো এসো ইয়াংম্যান, গতকাল বলেছিলাম না তোমার সঙ্গে একজনকে ইন্ট্রোডিউস করিয়ে দিব? এই দেখো সে এসে গেছে। জি স্যার, আমি অতি আগ্রহী। ইহানের মন্তব্যে চমকে ওঠে নিঝুম। সে এতক্ষণ ইহানের উল্টো দিকে ঘুরেছিল, এখনো সেভাবেই আছে, যার ফলস্বরূপ এখনো কেউ কারোর মুখ দেখেনি। নিঝুম বুঝতে পারছে না এখন তার কি করা উচিত। পেছনের মানুষটা যে ইহানি এ বিষয়ে তার শতাধিক নিশ্চিত, কিন্তু কথা হলো ইহান তাকে দেখার পর ঠিক কিভাবে রিয়াক্ট করবে এটাই। ততক্ষণে অফিসার খোরশেদ ইহানকে চেয়ারের সিট নিতে বলল। ইহান বসে গেল নিঝুমের পাশের চেয়ারটি টেনে। নিঝুম এবার জড়সড় হয়ে বাম পাশে ফিরে বসলো। ইহান একটু অবাক হলো, এমন ব্যবহার সে আশা করছে না। পরপরই অফিসার খোরশেদ নিঝুমকে উদ্দেশ্য করে বলে,
মিসেস নিজুম, এই হলো মিস্টার ইহান। ইনার কথাই বলেছিলাম আপনাকে। আপনি তো ইহানের বাবার মৃত্যুর রহস্যের তদন্তেই আসছেন বর্তমানে। নিঝুম নামটি শোনা মাত্র জ্বলে উঠল ইহানের অন্তর। এতক্ষণে খোরশেদের দিকে মনোযোগ দৃষ্টি দেওয়া চক্ষু যুগল এই অতি উদাসীনতায় চেয়ে আছে কিছুটা দূরত্বে বসে থাকা ছিনার মতো অপরিচিতর দিকে। ইহান অতি আগ্রহ নিয়ে চেয়ে আছে, কিন্তু নিঝুম সে তো ফিরতে চেয়েও পারছে না। এতগুলো বছর পর এই মানুষের মুখোমুখি হওয়া ও পুরোপুরি সহজ হলেও অন্তঃস্থল থেকে বিরাট কঠিন। নিঝুমকে ফিরতে না দেখে অফিসার খোরশেদ বললেন, মিসেস নিঝুম, এনিথিং রং? আপনি এমন করছেন কেন? নিঝুম ভেতর থেকে জোর শ্বাস টেনে নেয়, অতঃপর নিজেকে স্বাভাবিক রেখে শটান হয়ে দাঁড়িয়ে এদিকে হ্যান্ডশেকের জন্য হাত বাড়িয়ে দেয়। হ্যালো মিস্টার ইহান, আমি নিঝুম আহসান। ইহান যেন হাত এগোচ্ছে না, কর্নালি কাঁপছে ভীষণ, কিছু বলতে নিয়েও পারছে না। লেডিস শার্ট, লেডিস প্যান্ট, চোখে চশমা, হাতে ঘড়ি, চুলগুলো কার্লি করে উঁচু করে ছুটি করা, সামনের কিছু চুল কালার করা। এখন নিঝুম সব থেকে বড় কথা হল এতটা স্ট্রং পার্সোনালিটি কোথায় পেল সে? কিভাবে স্ট্রেক হয়ে কথা বলছে ইহানের সঙ্গে? কই, ইহান তো পারছে না, তবে সে কি করে পারছে? আচ্ছা, সে কি নিজেকে আহসান কেন বলছে? ইহানের সঙ্গে তো তার ডিভোর্স হয়নি, তবে তার তো নিঝুম খান হওয়ার কথা, তাহলে আহসান কেন? এতগুলো বছর কোথায় ছিল সে? কিভাবে এত কিছু হলো? আনমনে ইহানকে ফের বাজিয়ে দেয় নিঝুম। কি এত ভাবছেন মিস্টার? আমি কিন্তু এবার অপমান বোধ করছি। বাই দ্য ওয়ে, আপনি কোনোভাবে আমার সঙ্গে হ্যান্ডশেক করতে অইচ্ছুক নয় তো? ওকে ডান, আমি উইথড্র করছি আমার হ্যান্ডশেক। তৎক্ষণাৎ নিঝুম হাত নামিয়ে নিতে গেলে ইহান তড়িঘড়ি করে নিঝুমের হাতে হাত মিলায়, অনুতপ্ত হয়ে বলে, সরি, আমি আসলে একটু অন্য মনস্ক ছিলাম। এগেইন সরি। ইটস ওকে। অফিসার খোরদেশ এদের কর্মকাণ্ড দেখে হেসে কুটি। তিনি আবার অধীর রসায়ন সত্তার মানব। এদিকে হ্যান্ডশেক শেষে নিঝুম অফিসার খোরশেদকে উদ্দেশ্য করে বলে, স্যার, আমাকে এখন উঠতে হবে। আমি এই সাবজেক্টটা নিয়ে আগামীকাল কথা বলে নিব। এখন আপাতত ক্যাম্পে যেতে হবে, এখানে জরুরি কাজ আছে। খোরশেদ খুব স্বাচ্ছন্দ্যে নিঝুমকে বিদায়ের পারমিশন দিয়ে দিলেন। ইহান বেশ বুঝতে পারছে নিঝুম তাকে ইনডিরেক্টলি অপমান করতে চাচ্ছে, কিন্তু এখন তার কিচ্ছু করার নেই। তবে সেও আবরার খান ইহান, সব রহস্য বের করেই ছাড়বে। একমাত্র অনিলা খান ছাড়া আর কেউই আজকের ঘটনা জানায় নাই হিন, কিন্তু অনিলা খান হ্যাঁ ছাড়া তেমন কোনো প্রতিক্রিয়া দেখায়নি। ইহান বেশ বিরক্তি নিয়ে সেখান থেকে প্রস্থান করে। এমন একটা সিরিয়াস মুহূর্তে তার মা কী করে এতটা স্বাভাবিক থাকতে পারে? লাইক সিরিয়াসলি? ঘরে গিয়ে ফ্রেশ হয়ে নেয় ইহান। মনটা অনেক দিন পর কিছুটা শান্ত হয়েছে। তা শুধুমাত্র নিঝুমের দর্শনের, আবার অস্থিরতাও বেড়েছে অনেক। নানা রকম প্রশ্নে মাথা চাড়া দিয়ে উঠেছে, কিন্তু উত্তর জানতে অনেক কাঠখড় পোয়াতে হবে নিশ্চিত। নিঝুমের কাছ থেকে ক্ষমা চেয়ে তাকে ফিরিয়ে আনতে হবে খান বাড়িতে। এত কঠিন কাজ তো আর এত সহজে সমাধান হবে না। বিছানায় এপাশ ওপাশ করছে ঈশান, মনটা আজ তার ভীষণ চঞ্চল। সবকিছু কেমন অস্থিরতায় পরিপূর্ণ লাগছে। ছুটে গিয়ে তার নাগাল পেতে মন চাচ্ছে। এই কেমন অনুভূতি? অথচ যার জন্য তার এত উর্জাটন, সে একেবারে কিচ্ছুটি জানে না। সে তো দিব্যি তার মন মতো আছে। ঈশানের রাতের ঘুম কেড়ে নিয়ে এসে আছে মহাসুখে। ব্যালকনিতে সিঙ্গেল দোলনাটায় বসে থেকে আনমনে আকাশের পানে চেয়ে আছে ইরা। বিষণ্ণ মনে রোজের চলাচলের দিকে তীব্র যন্ত্রণার। 4 বছর আগে হারিয়ে যাওয়া যুবক সুপি প্রেমিক পুরুষের সন্ধান সাহায্য পায়নি সেদিনের ঘটে যাওয়া ঘটনার বর্ণনা। কোথায় চলে গেল সে? কেন গেল? আর কি তবে কোনোদিন ফিরবে না? না, ভাবা যাচ্ছে না এসব। তীব্র কষ্টে হানা দেয় হৃদয়ে। বুক চিরে ফালি ফালি হবার উপক্রম হয়ে পড়ে। অফিসার খোরদেশের কথা শুনে নিঝুম বেশ বিরক্ত হয়। এই কেসে ইহানের সঙ্গে তাকে কাজ করতে হবে, এইটা কেমন কথা? সে যখন একাই এই দায়িত্ব কাঁধে তুলে নিয়েছে, সেখানে আবার অন্য কাউকে নিতে হবে কেন? এদিকে ইহান তো মহা খুশি। সে তো মনে মনে এটাই চাইছিল। টুকটাক ডিসকাশন শেষ করে নিঝুম বেরিয়ে যায় থানা থেকে। ইহানও পিছু নেয় নিঝুমের। ঝুম। তীব্র আর্তনাদ মাখা কণ্ঠে থমকে দাঁড়ায় নিঝুম, পায়ে নিশ্চল গতি। পিছু ফেরে না, ফেরার প্রয়োজন মনে করছে না। তীব্র অগ্রাহ্য করতে চাইছে, কিন্তু ওই আর্তনাদ তো পুরোপুরি উপেক্ষা করার নয়। ঝুম এই নামে কেবল অদিতি তাকে ডাকে, আর আজ ইহান ডাকছে। এই দুজন ব্যক্তিত্বে সে চরম ঘৃণা করে। দুজনেই স্বার্থপর, তাকে চরমভাবে ঠকিয়েছে। অদিতি এবং ইহান দুজনেই নিজের স্বার্থে তাকে ব্যবহার করেছে। ইহানের জন্যই তার জীবন মারাত্মক ঝুঁকির মধ্যে ফেসে গিয়েছিল। মরতে মরতে বেঁচেছে। সেদিন যদি সমর্পণ না থাকতো, তাহলে নিজের পরিণতি ভাবতে আটকে ওঠে নিঝুম। চোখের কোণ চিকচিক করে ওঠে, ঝাপসা লাগে চতুর্দিক। গলায় পেঁচানো জর্জেটের ওড়নার কোণ দিয়ে খুব সন্তর্পণে চোখের পানি মুছে নেয় সে। নিজের দুর্বলতা কাউকে দেখাতে
অনিচ্ছুক সে। অতীতের পাতা ঘাটলেই মনটা বিষিয়ে ওঠে। মুহূর্তে নিজেকে শক্ত আবরণে আবৃত করে নেয়। কঠিন ভঙ্গিতে পেছন ফিরে তাকায়। কাট গলায় উত্তর দেয়, First of all, I'm Nijum, not Jhum. And you have no right to call me like that. ইহান থতমত খেয়ে যায়। করুণ সুরে কিছু বলতে নিবে তার আগে নিজুম হাত উঁচিয়ে তাকে থামিয়ে বলে, Please stop your drama. I want to go now. নিঝুম চলে যেতেই পা বাড়াতেই ইহান হন্তদন্ত হয়ে ধরে গিয়ে নিঝুমের সম্মুখে দাঁড়ায়। হাত জোর করে অনেক আকুতি মিনতি করে, কিন্তু কোনো কথা বলার জন্য কিন্তু নিঝুম শুনতে নারাজ। এই মুহূর্তে প্রকৃতিও ওদের সঙ্গে মেতে ওঠে মান অভিমানের খেলায়। নিঝুমের মান ভাঙতে যেমন ইহান ব্যাকুল, তীব্রতাপও সম্পূর্ণ সূর্য তখন অভিমানে নিজেকে মেঘের আড়ালে লুকিয়ে নেয়। তখন সেই মান অভিমান ভাঙতে ব্যস্ত থাকে অজস্র মেঘরাশি। তাদের সেই মান অভিমানের খেলা প্রকৃতির বুকে ছড়ে পড়ে বৃষ্টি হয়ে। আজই ঠিক তাই হচ্ছে। পশ্চিম আকাশে আগে থেকেই তীব্র মেঘের আনাগোনা। হঠাৎ করে গগনের বক্ষ চিরে প্রবল বাড়িধারা সৃষ্টি করে তুলেছে ধরণী। সেই বর্ষণে সিক্ত হয়ে উঠেছে দুজন নরনারীর অন্তরিক্ষ। বৃষ্টির পানির সঙ্গে চোখের পানি মিলেমিশে একাকার হয়ে মিলন খেলায় লিপ্ত হয়েছে। পথ ছাড়ুন। যদি না ছাড়ি? ভুল করছেন। তুমি হয়তো ভুলে যাচ্ছ আমার ক্যারেক্টার। নম্রভাবে কথা বলছি বলে অতিরিক্ত করছো। আর আপনি হয়তো ভুলে যাচ্ছেন আমার পরিচয়। আমিও কিন্তু আর আগের ক্যারেক্টার বহন করছি না। তুমি যেমনটা হতে চেষ্টা করো না কেন, আমার কাছে তুমি সেই আগের নিঝুমই থাকবে। কারণ আমি তোমাকে খুব কাছ থেকে দেখেছি, খুব করে চেনে, খুব করে জানি। তুমি শুধু আমার নিঝুম, একান্তই আমার ব্যক্তিগত। নিঝুম তাচ্ছিল হাসে, তুচ্ছ কণ্ঠে বলে, তাই বুঝি? তা কোথায় ছিল 4 বছর আগের আপনার এই সো কল্ড অনুভূতি, যখন আমি স্ত্রী রূপে আপনার পিছনে পিছনে তৃষ্ণাত্ম প্রিয়সীর মতো ঘুরে বেড়াতাম, দিনরাত ভালোবাসি বলতাম, আপনার যাবতীয় টেক কেয়ার করতাম, পাগলের মতো আপনাকে চাইতাম। কিন্তু আপনি তো শুধু আমাকে ইউজ করে গেছেন, দিনকে দিন পায়ে পিষেছেন আমার ভালোবাসাকে। আপনার জন্য আমি মরতে মরতে বেঁচেছি। আর কি চাই আপনার? হ্যাঁ, ধোকা দিয়েছেন আমায়, দিন রাত ঠকিয়ে গেছেন। আর এখন আবার নতুন করে কি সর্বনাশ করতে এসেছেন আমার? সব কিছু মেনে নিলাম, বাট সব কিছুর পরে শুধু একটি কথাই বলবো ঝুম, ভালোবাসি ভালোবাসি ভালোবাসি। তাই তা কি করে উদয় হলো এই ভালোবাসা? এভাবে বলো না ঝুম, তুমি হয়তো সেদিন একটু খেয়াল করলেই সবটা ধরতে পারতে। তোমার ছোট্ট ছোট পাগলামিগুলোতে দিনকে দিন আমি অভ্যস্ত হয়ে গিয়েছিলাম। সে অভ্যেস ধীরে ধীরে ভালোবাসায় রূপান্তরিত হতে বিশেষ সময় নেয়নি। আমি তোমাকে অনেকবার অ্যাকসেপ্ট করতে চেয়েছি, কিন্তু হয়েছে অপরাধ বোধটা আমাকে কুরে কুরে খেয়েছে বারংবার। যতবার তোমাকে কাছে টানতে চেয়েছে মনে হয়েছে আমি কোনো পাপ করছি। তোমাকে আমার অতীত না জানিয়ে বেশি দূরে কোনো ঠিক হবে না। অবশেষে তুমি সবটা শুনিয়ে নিলে আমার কাছ থেকে। জানো সেদিন রাতে কতটা কি প্ল্যানিং করেছিলাম? ভেবেছিলাম পরদিন খুব আয়োজন করে তোমাকে প্রপোজ করব, তারপর দুজনে মিলে সুখের পৃথিবী তৈরি করব। এইসব দেখে তুমি কতটা খুশি হবে তাই ভেবে নিজে আনন্দ হচ্ছিলাম। সব কিছু ঠিকঠাকই ছিল, কিন্তু তুমি ঠিক ছিলে না। পরদিন সকালটা সন্ধ্যার বদলে ডুবে গেল ঘন কালো অন্ধকারে। তোমাকে হারিয়ে ফেললাম। তারপর থেকে পাগল প্রায় আমার দশা। সব কিছু থেকে আলাদা হয়ে গিয়েছিলাম। ডিপ্রেশনে ভুগছিলাম অনেকটা। অপরাধ বোধ, পেয়ে হারানোর কষ্টে নিজেকে ঘরবন্দি করে নিয়েছিলাম। কাজ থেকে নিয়েছিলাম লম্বা বিরতি। অবশেষে হঠাৎ সেদিন তোমার আবছা অবয়ব দেখতে পাই হাই রোডে। তারপর থেকে নিজেকে গুছিয়ে নেই, ফিরে যাই কর্মক্ষেত্রে। ভাগ্যের পরিহাসে দেখা মেলে তোমার সঙ্গে। দুজনে ফির মুখোমুখি, কিন্তু ভিন্নতা আকাশচুম্বী। দৃষ্টির বেগ আরও তীব্র রূপ নিয়েছে। নিঝুম সামনে চোখের জল ফেলছে। খুব করে ইচ্ছে করছে ইহানের বুকে ঝাঁপিয়ে পড়তে, কিছু বলতে পারছে না, কিন্তু পারছে না। কোনো এক অদৃশ্য দেয়াল রোধ করেছে তার অন্তর রাস্তা। ইহানও কেমন ঝিমিয়ে পড়ছে, নত মস্তকে দাঁড়িয়ে গম্ভীর চিন্তায় মগ্ন। নিঝুম বৃষ্টির মধ্যে ছুট লাগায়, এই এক মুহূর্ত দাঁড়ায় না। চোখ দিয়ে অজস্র জলরাশি উপচে পড়ছে তো পড়ছেই, থামার কোনো নাম নেই। ইহান হতাশ হয়। নিঝুম কিছু না বলেই চলে যাবে ভাবতে পারিনি। পেছন থেকে অনেক করুণ কণ্ঠে অনেকবারের মতো ডেকে বসে, ঝুম। নিঝুম থমকে দাঁড়ায়, বৃষ্টির শব্দের সঙ্গে তাল মিলিয়ে থমথমে কণ্ঠে আবৃত করে, কাচের গায়ে বৃষ্টি ফোঁটা, জলছবি আর আঁকে না, জমানো অনেক মনের কথা। থাক, তুমি তা বুঝবে না। অনেক দিয়েছ যন্ত্রণা মনে, এবার না হয় কিছু গ্রহণ করো সাদরে। পারো যদি করতে প্রমাণ,
খুলবে তবে মনের দুয়ার। দেখাও দেখি কেমন পারো, মনের প্রাচীর তবে ভাঙো। এয়ারপোর্ট থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছে নিহান। তবে 4 বছর আগে যে বাড়ি থেকে বেরিয়েছিল আজ সেখানে যাচ্ছেন না। আজ যাচ্ছে তার নিজের সৎ পথে উপার্জিত অর্থে তৈরি ভবনে, যেটাকে কেন্দ্র করে সে বিগত 4 বছর ধরে নানা রকম স্বপ্নের জাল বুনেছে ভিনদেশ থেকে। আর সেই স্বপ্নের প্রতিটি ধাপ শুরু হয়েছে ইরাকে জড়িয়ে। হ্যাঁ, এই 4 বছর নিহান বিদেশে ছিল নিজের ক্যারিয়ার করতে। 4 বছর আগে ইরানের কথাগুলো সে তলিয়ে দেখেছে। অতঃপর তার ইরাকে নিজের করে পাওয়ার জন্য একটু স্যাক্রিফাইস করেছে মাত্র। এ কথা কেউ না জানলেও ইহান জানতো। ইয়ান যাওয়ার আগেই ইহানকে সবটা বলে গিয়েছিল। আজ সেই অপেক্ষার অবসান ঘটতে চলেছে। ইরাকে সে নিজের করে নেবেই। নিঝুম, আগামীকাল আমাদের একটা ইম্পর্টেন্ট ইনভাইটেশন আছে, তুমি তৈরি থেকো। এই ইনভাইটেশনে আমাদের অনেক জরুরি ক্লু পেতে পারি। সমর্পণের কথায় নিঝুম খাবার মুখে তুলতে তুলতে প্রশ্ন করে। ও তাই তো, কোথায় শুনি? আহসান মঞ্জিলে। নিঝুমের হাত থেকে কাঁটা চামচ পড়ে যায়, চেহারে বিষণ্ণতা স্পষ্ট। সমর্পণের খাওয়া শেষ, সে উঠে গিয়ে নিঝুমের কাঁধে হাত রাখে, কনফিডেন্সলি বলে, বি স্ট্রং অ্যান্ড টেক কেয়ার অফ ইউর সেলফ, উইল সি সামথিং বেটার ইন দ্য ফিউচার। আহসান মঞ্জিলের সম্মুখে দাঁড়িয়ে আছে নিঝুম। 4 বছর পর আজ আবার সে তার নিজের বাড়িতে পদার্পণ করতে চলেছে, যে বাড়িতে কেটেছে তার শৈশব কৈশোর। জড়িয়ে আছে নানান রকম স্মৃতি, বাবা মা ভাই এর আদর স্নেহ শাসন। সমর্পণ এতক্ষণে কাছে গেট ওভারটেক করে বাড়ির ভেতর ঢুকে গেছে। নিঝুমকে পাশে না পেয়ে সে হতাশ হয়ে পেছনে তাকায়। হ্যাঁ, যা ভেবেছিল তাই। নিঝুম এখনও গাড়ির কাছেই দাঁড়িয়ে। সমর্পণ এগিয়ে যায়, নিঝুমের হাত ধরে টেনে নিয়ে আসে বাড়ির মধ্যে। নিঝুম চতুর্দিকে ঝোঁক বুলায়। বাড়িটার বেশ পরিবর্তন লক্ষণীয়, হবে নাই বা কেন? 4 বছর তো আর কম সময় নয়। গেটের দারোয়ানও চেঞ্জ করা হয়েছে। আগের দারোয়ান কাকা হলে তাকে এক দেখাতেই চিনে ফেলতো। নিঝুম সমর্পণের পেছন পেছন বাড়ির মধ্যে প্রবেশ করে। সদর দরজা পেরিয়ে লিভিং রুমে প্রবেশ করে সেখানে খুব আয়েসি ভঙ্গিতে বসে পত্রিকা পড়ছেন আহসান সাহেব। নিঝুমের থমকায়। সমর্পণের ফ্রেড তাকে খোঁচা দেয়। নিঝুম চকিত দৃষ্টিতে পুনরায় অগ্রসর হয়। হ্যালো মিস্টার হাসান। সমর্পণের কথা শ্রবণ হতেই আহসানের সাহেব পত্রিকা থেকে চোখ তুলে ওপরে তাকায়। সমর্পণকে দেখে তড়িঘড়ি করে পত্রিকা বন্ধ করে উঠে দাঁড়ায়। হাস্যোজ্জ্বল মুখে হ্যান্ডশেকের জন্য হাত বাড়িয়ে দেয়। হ্যালো মিস্টার চৌধুরী। দুজনেই হ্যান্ডশেক পর্ব শেষ করতে না করতে আহসান সাহেবের চোখে আটকায় নিঝুমের ওপর। তিনি চমকায় খানিক, অন্তর গলে আসে, কিন্তু কিছু একটা মনে পড়তেই কাঠিন্য রূপ ধারণ করে। রাগী মুখশ্রীতে শক্তপোক্ত কণ্ঠে কেবলই যখনই বলবেন ও, দেখা যায় তাকে কথা শেষ করতে না দিয়েই সমর্পণ বলে, ও আমার জুনিয়র অফিসার নিঝুম। অতঃপর নিঝুমকে উদ্দেশ্য করে বলে, নিঝুম, মিট করো মিস্টার হাসানের সঙ্গে। নিঝুম ভেতর থেকে ইতস্তত বোধ করছে, কিন্তু বাহিরে তা প্রকাশ করতে নারাজ। সাবলীন ভঙ্গিতে সে তার বাবার নিকট হাত বাড়িয়ে দেয়। হ্যালো মিস্টার আহসান, নাইস টু মিট ইউ। আহসান সাহেব একবার সমর্পণের দিকে দৃষ্টি দিলেন, অতঃপর বাধ্য হয়ে অনিচ্ছা সত্ত্বেও নিঝুমের সঙ্গে হাত মেলালেন। নিঝুম খুব কষ্টে নিজেকে সংযত রাখল। অতঃপর তারা একত্রে বসে কিছু আলাপ আলোচনা করতে লাগলো। নিঝুম অবশ্য তেমন কিছুই বলছে না, সমর্পণের কথাগুলোতে শুধু হ্যাঁ করছে। তার দৃষ্টি তো মা ভাইকে এক নজর দেখার জন্য তৃষ্ণার্ত। একটু পরে তাদের জন্য নাস্তা দেওয়া হলো। সমর্পণ সামান্য কিছু খেলেও নিঝুম শুধু পানিটুকুই খেলো। আরো কিছু সময় পর সেখানে উপস্থিত হলো তার ভাই নুহাশ আহসান। নিঝুমকে দেখে বাবার মতো নুহাশও চমকে উঠল। এই বোনটি তার বড়ই আদরের ছিল, কিন্তু প্রয়োজনে সে তাকে শাসনও করেছে প্রচুর। তবে ভালোবাসাও কোনো কমতি রাখেনি। কিন্তু 4 বছর আগে বোনের সেই অপমান তার হৃদয়ে গেঁথে গেছে। এক রাতের বিয়ে করা বরের জন্য সে তার বাবা ভাইকে প্রত্যাখ্যান করলো কিভাবে? মুহূর্তেই চেহারা রং পাল্টে যায় নুহাশের। হৃদয় জ্ঞান শূন্য সে। কাঠিন্য চেহারায় যখনই সে নিঝুমের কাছে যাওয়ার জন্য উদ্ধত হচ্ছিল, ঠিক তখনই তার বাবা তাকে কৌশলে আটকে নেয়। এই দৃশ্য নজর এড়ায় না নিঝুমের। সমর্পণ খারুরি, তবুও সকলে চুপ। নুহাশের হৃদাহিত জ্ঞান আসতেই সে চুপ মেরে যায়। নিঝুমকে পরে দেখে নেবে। আপাতত সমর্পণকে হাত করার চেষ্টা করতে হবে, তাহলেই লাইন ক্লিয়ার। তাদের সমর্পণকে নিমন্ত্রণ করার একমাত্র উদ্দেশ্য হলো তার মন খুশি করে তাকে হাত করা। তবে তাদের পক্ষে এই কালো জগতের শেখরে পৌঁছানো সম্ভব। কিছু সময় পর নুহাশ সেখান থেকে উঠে ভেতরে চলে গেল। পরক্ষণে খুব অল্প সময়ের মধ্যে আবার ফিরে এলো। তারপর তাদের জন্য ভারী খাবারের আয়োজন করা হলো। নিঝুম খুব যত্ন করে খাবারটা শেষ করলো, কারণ এটা তার মমতাময়ী মায়ের হাতের রান্না। সেই স্বাদ নিঝুম আজও ভুলতে পারেনি। খাবার শেষে একবার তাদের যাবার পালা। নিঝুম শেষ মুহূর্ত পর্যন্ত তার মাকে এক নজর দেখার আশায়
ওত পেতেছিল, কিন্তু সে তো আর জানে না তার ভাই সবার অকচরে অনেক আগেই তার মাকে ঘরবন্দি করে রেখে এসেছে। নিঝুম সমর্পণ চলে যায়। ওপরের ঘরের জানলা থেকে একজোড়া অশ্র সিক্ত চোখে ঠিকই তাদের দেখতে পায়। একাই হাঁসফাঁস করে, কিন্তু তা চোখ পড়ে না নিঝুমের। ওরা চলে যেতেই নুহাস আহসান সাহেবের পাশে এসে দাঁড়ায়। আটকে দিয়েছো? হুম বেশ ভালোই করেছো। হুম দুধ কলা দিয়ে কি তবে কালসাপ পুষলাম? হয়তো। একটা বড় মাল্টিন্যাশনাল কোম্পানির সম্মুখে আছে ইরা। আজ তার ইন্টারভিউ ছিল এই কোম্পানিতে। খুব ভালোভাবেই ইন্টারভিউ সম্পন্ন করেছে সে। আশা রাখে চাকরিটা তার হয়ে যাবে। বাড়ির কেউ তার চাকরি করার বিষয়টা পছন্দ করছে না, কিন্তু ইরা চায় নিজের পায়ে দাঁড়াতে। শেষমেশ ইরার জেদের কাছে সকলে হার মানতে বাধ্য হয়। রিক্সায় জন্য ওয়েট করছে ইরা। ইদানিং সে গাড়িটারই বেশি একটা ইউজ করে না, সবসময় ভাবে সাবলীনভাবে চলতে, সব সময় অভ্যেস করে নিচ্ছে। তবে রিক্সায় চড়তে তার মন্দ লাগে না অবশ্য। সূর্য এখন মাথার উপর প্রায়, রোদের তাপে শরীর ঝলসে যাবার উপক্রম সকলের। ইরারও একই দশা। গায়ের জামাটা জায়গায় জায়গায় ঘেমে ভিজে উঠেছে। কোমর বরাবর চুলগুচ্ছ উন্মুক্তভাবে বিচরণ করছে তার পৃষ্ঠদেশে। এই উন্মুক্ত যেন দ্বিগুণ তেজ বাড়িয়ে দিয়েছে শরীরের। সকালে শাওয়ার নেওয়ার ফল চুলগুলো ভেজা ছিল, তাই তো ছেড়ে এসেছিল। কে জানতো এই খোলা চুলই তার গরমের কাল হবে। যখনই একটা খালি রিক্সাকে হাতের ইশারায় ইরা ডাক দিতে যাবে, ঠিক তখনই কোত্থেকে এক সুবিশাল গাড়ি এসে তার সম্মুখে উপস্থিত হলো। ইরা ভ্রু কুচকে সেদিকেই চাইলো। মনে মনে রাগ হলো, এই গাড়িটার জন্য তার এত অপেক্ষার পাওয়া রিক্সাটা হাতছাড়া হয়ে গেল। এখন এই দুপুরে রোদ কতক্ষণে দাঁড়িয়ে থাকতে হবে কে জানে। ইরার ভাবনার মাঝেই শোনা গেল এক স্নিগ্ধ কণ্ঠ। এই যে ম্যাম, একা দেখা হবে নাকি গাড়ির দিকে অগ্রসর হবেন? ইরা চমকে ওঠে, সামনে থাকা সুদর্শন যুবকটির দিকে দৃষ্টি ফেরায়। মুহূর্তে তার পায়ের নিচের মাটি সরে যায় যেন। শরীরে মৃদু কম্পন সৃষ্টি হয়। মস্তিষ্ক শূন্য। রন্ধ্রে রন্ধ্রে প্রবল গরম তরলের বিচরণ শুরু হয়। খুব সন্তর্পণে সামলে নেয় সে নিজেকে। কিছু হাঁটতে নিলেই শক্তপোক্ত একটি হাড় তাকে একটানে নিজের একদম নিকটে এনে ফেলে। এরা চোখ জোড়া চিকচিক করছে। আপাতত দুই মানবী এখন গভীর অনুভূতিতে ডুবে যেতে ব্যস্ত। এই অনুভূতি নয়নে নয়নে, হৃদয়ের হৃদয়ে পুনর্মিলনে। কেমন আছো? যেমন রেখে গেছেন তেমন। তুমি তো চাইতে না আমি দূরে চলে যাই। মুখের কথা আর মনের কথা কি এক? যদি বিশ্বাস করবেন তবে আবার কেন ফিরে আসা? বারংবার কষ্ট দেওয়ার মধ্যে কি পৈশাচিক আনন্দ নিহিত? নিহান মুচকি হাসে, দুই হাতে আবদ্ধ করে নেয় ইরার ঘরমর্ত মুখশ্রী। খুব সন্তর্পণে চুমু এঁকে দেয় ললাটে। অতঃপর দৃষ্টিতে দৃষ্টি মিলিয়ে বলে, পুরোপুরি আপন করে নিতেই তো হারিয়ে গিয়েছিলাম, যাতে করে আর কেউ কখনো হারানোর সুযোগ না পাই, না তুমি না আমি। ভীষণ কষ্ট দিয়েছেন। একটা নয়, দুটো নয়, চারটা বছর। ভালোবাসা দিয়ে সব পুষিয়ে দেব। এরা মুহূর্তেই লজ্জা পেয়ে যায়। নিহানের দৃষ্টি থেকে ফিরিয়ে নেয় নিজেকে। নিহান মুচকি হাসে। তার লজ্জাবতীকে কয়দিন পর দেখছে, এই দেখা যেন কোনো শেষ নেই। ইরা চোখে মুখে আজ প্রবল খুশির ঝিলিক। মেয়েটাকে আজ একটু বেশি প্রাণবন্ত লাগছে। অহেতুক মিটিমিটি হাসছে, গুনগুনিয়ে গাইছে। ইহান মনে মনে খুশি হয়। সে জানে ইরার এই খুশির কারণ। নিহান ইরার কাছে যাওয়ার আগেই ইহানের সঙ্গে মিট করে গেছে। ইহানও নিহানকে ইরার অবস্থান বলে দিয়েছিল। নিহান যাবে বলে ইহান আর গাড়ি পাঠায়নি। হয়তো তার আদরের বোনের জন্য কখন গাড়ি পাঠিয়ে দিত। ইহান স্বস্তির নিঃশ্বাস ফেলে। যাক, অবশেষে একজন অন্তত সুখের মুখ দেখতে চলেছে। বরাবরের মতো অনিলা খান ঘর থেকে ফোনে কথা বলার আওয়াজ ভেসে আসছে। সেই আওয়াজে আনন্দিত উচ্ছ্বসিত হয়ে সারা বাড়ি পায়চারি করে ইরার পা অটোমেটিক বন্ধ হয়ে যায়। এটা নতুন নয়, নিঝুম চলে যাওয়ার পর থেকেই সে এমনটা প্রায়শই লক্ষ্য করছে। তার মা ঘরবন্দি হয়ে লুকিয়ে লুকিয়ে কার সঙ্গে যেন কথা বলে। সেই বিষয়ে বার কয়েক জিজ্ঞাসাবাদ করলেও লাভ হয়নি। অনিলা খান খুব সন্তর্পণে বিষয়টি এড়িয়ে গেছেন। এরা ভাবছে আর নয়, আজকে সে আরই পাতবে মায়ের ঘরে। যদিও তা অন্যায়, তবুও এইভাবে আর কয়তদিন। তাদেরও তো অধিকার আছে তার মায়ের ব্যাপারে সবটা জানার। খুব সন্তর্পণে দরজায় কান লাগিয়ে দাঁড়িয়ে পড়ল ইরা। ঘরের মধ্যে থেকে ভেসে আসা অস্পষ্ট শব্দগুলো এবার পুরোপুরি স্পষ্টভাবে ভেসে আসছে তার কানে। কিন্তু ভেতর থেকে যা শোনা গেল তার জন্য মোটেও প্রস্তুত ছিল না সে। তার মা বারংবার নিঝুম নামটি সম্বোধন করছে। কথাগুলো এমন, এই নিঝুম, কি হলো? থেমে গেলি কেন? এই নিঝুম, জানিস নিহানটা না বড্ড বদলে গেছে। এই তুই এবার একেবারের জন্য আমার কাছে ফিরে আয় না মা। আরও অনেক কথা হচ্ছে তাদের মধ্যে। ইরার পক্ষে সেখানে দাঁড়ানো আর এক মুহূর্ত সম্ভব হলো না। সে ছুটতেই ইহানের রুমে চলে গেল। ইহান তখনও সবই বাইরে বের হওয়ার জন্য তৈরি হচ্ছিল। ইরা ইহানের সামনে এসে হাঁপিয়ে চলছে অনবরত।
ইহান সেদিকে একবার ভ্রু কুচকে তাকিয়ে জিজ্ঞাসা করলো। কি হয়েছে? এভাবে হাঁপাচ্ছিস কেন? ইরা কিছুটা স্বাভাবিক হয়েই বলল। তো কী করবো, খুব গুরুত্বপূর্ণ কথা আছে তোমার সঙ্গে। হ্যাঁ, তো বলে ফেল, আমি একটু বেরোবো। ভাইয়া, বৌমনি সত্যিই বেঁচে আছে। আমি মাকে বৌমনির সঙ্গে ফোনে কথা বলতে শুনেছি। ইহান প্রথম কথাটা স্বাভাবিকভাবে নিলেও পরবর্তী কথাটা শুনে একটু থমকায়। তার মা সব জানে, কিন্তু কিভাবে? এর জন্যই ইহান প্রথম সেদিন নিঝুমের কথাটি তার মাকে বলে, সে কোনো প্রতিক্রিয়া করে না। আরে ভাইয়া কি ভাবতে বসলো? আচ্ছা, কি কথা বলছিল মা? অতঃপর ইরা সব কিছু খুলে বলে ইহানকে। আচ্ছা, তুই যা, এটা নিয়ে আমি পরে কথা বলবো মায়ের সঙ্গে। ইহান ইরাকে আর কিছু বলতে না দিয়ে দ্রুত প্রায় বেরিয়ে যায়। আর ইরা ভাবতে থাকে, এত তরচাজা খবর পেয়েও ইহান কিভাবে এতটা স্বাভাবিক। ইহান বাড়িতে ফিরলেও অবশ্য এই বিষয় তাকে চেপে ধরবে ইরা। পার্কের বেঞ্চিতে হাস্যোজ্জ্বল মুখে বসে আছে সোনালি। তার থেকে কিছুটা দূরত্বে তুষি বাচ্চাদের সঙ্গে খেলায় মেতে আছে। সোনালি সেদিকে তাকিয়েই হাসছে। তুষিকে অন্যান্য বাচ্চাদের সঙ্গে এতটা খুশি দেখে তারও ভালো লাগছে। আকস্মাৎ এক পুরুষালী কণ্ঠস্বরে তার ঘোর কাটে। এই যে মিস, হাসলে কিন্তু আপনাকে দারুণ লাগে। সোনালি ভীষণ রেগে গেল। এটা তো সেই দিনের সেই ছেলেটা। তেজস্বী কণ্ঠে উত্তর দেয় সে। কি চাই? আপনাকে। ফ্ল্যাট করছেন? সত্যি বলছি। জানেন আমি কে? না বললে কি করে জানবো? আমার ভাইয়া সমর্পণ চৌধুরী একজন সিনিয়র আর্মি অফিসার, আর আমি তার একমাত্র বোন সোনালী চৌধুরী। সো বুঝতেই পারছেন আমার সঙ্গে ফ্ল্যাট করার শাস্তি কতটা ভয়ঙ্কর হতে পারে। এত কিছু ভাবার মতো সময় হয়নি ম্যাডাম, আর ভাবতেও চাই না। না ভাবতে চাইলেও ভাবুন, নয়তো পরবর্তীতে আমাকে বিরক্ত করে একদম গারদে ভরে দেব। সোনালি ধপ করে উঠে যায়। এক পলক ঈশানের দিকে তাকিয়ে হনহনিয়ে তুষির কাছে যায়। তুষির হাত ধরে টানতে টানতে চলে যায় পার্ক থেকে। তার এত সুন্দর মুডটাই ফালতু বানিয়ে দিল ওই অসভ্য ছেলেটা। চারপাশ এখন একদম অসহ্য লাগছে। এদিকে ঈশান, সে তো নিজের ধ্যানে মত্ত। সোনালি নামটি আপন মনে বারংবার আউড়িয়ে চলেছে। আশেপাশে কিছুতেই যেন ধ্যান নেই। তীব্র চিৎকারের শব্দে অসহ্য লাগছে নিহানের। মারিয়া এসেছে তার ফ্ল্যাটে। আদরের ছোট ভাই বাড়ি ছেড়ে অন্যত্র থাকবে, এটা মেনে নিতে পারছে না সে। তবে এই সহজ কথাটি যেইভাবে শান্তশিষ্ট শৃঙ্খলভাবে উপস্থাপন করা যেত, সেখানে তৈরি করেছে বিশৃঙ্খলা। এটাই তার কালচার। চিৎকার চেঁচামেচিতে অভ্যস্ত তারা। এইদিকে নিহান এক প্রকার বাধ্য হয়ে বোনের এরকম ব্যবহার গলধারকরণ করছে। নিহাতই বড় বোন, তার উপর নিহানকে অনেক স্নেহ করে, তাই নয়তো এর উচিত জবাব সে অনেক আগেই মারিয়াকে দিয়ে দিত। পরিবেশ ধৈর্যের বাঁধ ভেঙে গেলে নিহান মুখ খোলে। আপু, তুমি এমন কেন করছো? তোমাদের ওই নরকপুরীতে থাকার বিন্দুমাত্র ইচ্ছা আমার নেই। সো এসব নিয়ে চিৎকার চেঁচামেচি না করাই ভদ্রভাবে বসো। মারিয়া ভাইয়ের দিকে অবাক হয়ে চেয়ে রইল। অবিশ্বাস্য কণ্ঠে বলল, তুই বলছিস আমাকে এসব কথা? তুই আমার নিহান তো, নাকি বিদেশে গিয়ে পাখনা গজিয়ে গেছে তাই আপুকে যা তা বলছিস? আপু, তুমি ভুল বলছো, তেমন কিছুই নয়। আমি শুধু বোঝাতে চাই যে আমাকে আমার মতো থাকতে দাও তোমরা। আমি নিজের মতো করে বাঁচতে চাই, হালাল পথে রোজগার করে জীবনযাপন করতে চাই। কোনো অসৎ পথে অর্থ আমার চাই না। সারা জীবন খেয়ে পড়ে বড় হয়ে এখন তোর মনে হচ্ছে এসব অসৎ উপার্জন? তবে আরও আগে বেরিয়ে আসিসনি কেন? নাকি এখন নিজের ভবিষ্যৎ গড়ে নিয়ে সরে যেতে চাইছিস? আপু প্লিজ স্টপ টকিং ইউর ননসেন্স। তুমি ভালোভাবেই জানো আমি কেন এমনটা চাইছি। আই নিড হার। জানি। ও আই সি, এই জন্যই তুই এমনটা করছিস? ওই মেয়েটার জন্য, ওই ফালতু মেয়েটার জন্য? তুই কি করে পারছিস ভাই? নিহান এতক্ষণ খুব করে ধৈর্য ধরেছিল, কিন্তু আর পারল না। খুব করে তর্কাতর্কি চলল দুই ভাই বোনের মধ্যে। এক পর্যায়ে মারিয়া নিহানের গালে সজোরে চড় বসিয়ে দিয়ে রেগে মেগে বেরিয়ে গেল। নিহান কিছু বলল না, শুধু দীর্ঘশ্বাস ফেলল। তার খুব মায়ানকে দেখতে ইচ্ছে করছে, কিন্তু উপায় নেই। বড় ভাই তার উপর আরও দ্বিগুণ বেশি রেগে আছে। সামনে পেলে খুন করে দিবে। মারিয়া বর্তমানে কেমন অনুভূতি শূন্য, দিকবেদিক শূন্য। চতুর্দিকে কি হচ্ছে না হচ্ছে সেসব তার মাথায় নেই। তার আদরের ভাইটি তার কথা অমান্য করছে, তার সঙ্গে তর্কে লিপ্ত হয়েছে, বেয়াদবি করছে। এটাই চরমভাবে তার মস্তিষ্কে হানা দিচ্ছে। উত্তেজনায় গাড়ি টানছে হাই লেভেলে। অতর্কিতে ঘটে গেল এক অনাকাঙ্ক্ষিত ঘটনা। অসাবধানতায় তার গাড়ি গিয়ে পড়ল একটি গাছের গড়ির সম্মুখে। কোনো রকমে অ্যাক্সিডেন্ট হতে হতে বেঁচে যায়। অবশ্য অ্যাক্সিডেন্ট না হওয়ার সম্পূর্ণ ক্রেডিট বিপক্ষের গাড়িটির। মাথা চেপে গাড়ি থেকে বেরিয়ে আসে মারিয়া। প্রচণ্ড মাথা জ্বালা করছে তার। ইদানিং বেশি উত্তেজিত হয়ে পড়লেই এমনটা হয়। আকস্মাৎ চোখ তুলে ওপরে তাকাতেই সামনে ভেসে ওঠে দুটো সুপরিচিত মুখ। মুহূর্তেই ভ্রু কুঁচকে ফেলে সে। গুটি গুটি পায়ে এগিয়ে যায় তাদের সম্মুখে।
ইহান বুকে হাত গুজে দাঁড়ায়। মারিয়া কোনো রকম ভনিতা ছাড়াই বলে, এখনো বেঁচে আছে দেখছি। ইহান কিছু বলার আগে নিঝুম কথা টেনে নিয়ে বলে, কই মাছের চার এত সহজে হজম হবে না। মারিয়া দাঁতে দাঁত চেপে ধরে, ক্রোধিত কণ্ঠে বলে, হবে হবে, সময় হলে সব হবে। নিঝুম তাচ্ছিল্য হাসে, বলে, অপেক্ষায় থাকলাম। ইহান এদের মধ্যে নীরব দর্শকের ন্যায় পরিদর্শন করছে। মারিয়া রেগে মেগে চলে গেছে। যাওয়ার আগে নিঝুম তাকে সতর্কবার্তা স্বরূপ বলে দিয়েছে সাবধানে গাড়ি চালাতে। এটা শুনে সে দ্বিগুণ তেলে বেগুনে জ্বলে উঠেছে। ফলস্বরূপ আরও হাই স্পিডে গাড়ি টেনে চলে গেছে। এত কিছুর মধ্যে দিয়ে ইহান এতটুকু খুব ভালোভাবেই বুঝেছে যে ঝুম আর আগের মতো দুর্বল নেই। নিজের প্রোটেক্ট এখন সে নিজেই করতে পারে। সত্যি জীবন মানুষকে অনেক কিছুই শিক্ষা দেয়, ভেঙে চুটে নতুন করে গড়তে শেখায়। কিছু বলবি এরা? ইরা আমতা আমতা করছে। তার এই ভাইটিকে সে বেশি ভয় পায়। ইনিয়ে বিনিয়ে সে কোনো রকমে বলল, আসলে আমার মনে আরও একটি প্রশ্ন উত্তর হয়েছে। সকাল থেকে এই প্রশ্নটি আমার অন্তরটা অস্থির করে তুলছে। তুমি কি দেবে তার জবাব? আচ্ছা বল, কি প্রশ্ন? সম্ভব হলে অবশ্যই উত্তর দেব। মায়ের মতো তুমিও কি কিছু লুকাচ্ছ ভাইয়া? এমন কেন মনে হচ্ছে? না মানে তুমি আগের দিন গাড়িতে বৌমনিকে দেখেনি কতটা অস্থির ছিলে, কিন্তু আজ এমন একটা খবর শোনার পরও নিশ্চুপ। ইহান তপ্ত শ্বাস ফেলল। শ্বাসরুদ্ধ কণ্ঠে এই কয়েকদিনে সকল ঘটনা খুলে বলল ইরাকে। ইরা বাকরুদ্ধ। এমন কিছু সে কল্পনা করতে পারেনি। খুশি হয়েছে ভীষণ, সেই সঙ্গে আবার চিন্তার সাপ তার মুখশ্রীতে স্পষ্ট। নিঝুমের এমন অ্যাটিটিউড সর্বদা বজায় থাকলে তার ভাইয়ের কাছে তাকে ফিরিয়ে আনবে কী করে? ভাইটা তো তার বড্ড বউ পাগল হয়ে উঠেছে। মুখে প্রকাশ না করলেও ভাইয়ের অস্থির চিত্ত তার চোখ এড়ায় না। সময় পেরিয়ে যায় তড়িৎ গতিতে, সেই সঙ্গে বদলায় জীবনের মোড়। কেটে গেছে 1টি মাস। এই 1টি মাসে তেমন কোনো পরিবর্তন লক্ষণীয় নয়। ইহান নিঝুম নিজেদের মধ্যকার ঝামেলা আপাতত স্থগিত রেখে নিজেদের কর্মক্ষেত্রে প্রবল সম্ভাবনা নিয়ে ছুটেছে। সোনালির সঙ্গে প্রায়শই অনাকাঙ্ক্ষিতভাবেই ঈশানের দেখা হয়ে যায়। ঈশান প্রতিবারই তাকে হেনস্থা করতে উঠে পড়ে লেগে যায়। এদিকে সোনালি সেসব কাজে চরম বিরক্ত হয়ে ঈশানকে বেশ চড়া অপমানও করে দিয়েছে পাবলিক প্লেসে। তারপর থেকে আজ বেশ কিছুদিন ঈশানের কোনো দেখা সাক্ষাৎ নেই। সোনালি যেন এই কয়েকদিনে বিচ্ছেদে পিপাসার্থ হয়ে উঠেছে। ঈশানের প্রতি রাগটা যেন গলে জল হয়ে সেখানে অন্য কিছু উৎপত্তি হয়েছে। চোখ জোড়া বারংবার তাকেই খুঁজছে। বেহায়া মন হাজার বারণ সত্ত্বেও অকারণে সেদিকেই ছুটছে। ইরা আর নিহান বেশ ভালোই আছে। নিহানের ওই পরিবার থেকে বেরিয়ে আসার পর ইরা আর তাকে প্রত্যাখ্যান করতে পারেনি। আর এই 4 বছরের পোনায় বিরহ জিনিসটি সে খুব ভালোভাবেই উপলব্ধি করতে পেরেছে। তাই আর ইরাকে মারাতে নিহানের বেশি একটা কাঠখড় পোহাতে হয়নি। সব কিছুই ঠিকঠাক চলছিল, কিন্তু বিপত্তি বাজল একদিন, যেদিন নিঝুম হাতে ধরতে সক্ষম হলো মায়ানের পাচারকৃত অবৈধ অস্ত্র। 1 ট্রাক অস্ত্র পুলিশের আন্ডারে সংরক্ষণ করা হলো। ট্রাকের ড্রাইভার, হেল্পার সহ আরও 3 জন উপস্থিত ছিল। তাদেরকে থানায় এনে উত্তম মাধ্যম দেওয়ার পর তারা স্বীকার করে নেয় যে এইসব কাজে মায়ান জড়িত। তারা সকলেই মায়ানের লোক। এই বাদে মায়ানেরও সকল অপকর্ম, গুপ্তস্থান আরও নানা রকম তথ্য তাদের থেকে উদ্ধার করে নেয় নিঝুম। সেগুলো কিছু ভিডিও ক্লিপ তৈরি করে মিডিয়ায় ছড়িয়ে দেয়। স্বনামধন্য ব্যবসায়ী মায়ান মির্জার নামে এত বড় কেলেঙ্কারি প্রমাণ হওয়ায় তোলপাড় হয়ে চলেছে টেলিভিশনের হেডলাইন। এমনত অবস্থায় মারিয়া প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে পড়ে। নিঝুমের বিরুদ্ধে মাত্রাতিক্ত ভয়ঙ্কর স্টেপ নিতে চায়। ইহান এই বিষয়ে যথেষ্ট অবদান আছে, কারণ কাজটা ইহান নিঝুম দুজন মিলেই করেছে। কিন্তু মায়ান মারিয়ার ক্ষোভ নিয়ে পড়েছে শুধুমাত্র নিঝুমের উপর। থানায় সাময়িক সময়ের জন্য আনা গেলেও পুরোপুরি আটকে রাখা হয়নি মায়ান মারিয়াকে। শুধুমাত্র জবানবন্দি দিয়ে তাদের মতো স্বনামধন্য ব্যক্তিদের আটকে রাখা পসিবল নয়। সাময়িক সময়ের জন্য হাজিরা দিয়ে তারা আবার চলে গেছে। তাদের বিরুদ্ধে উপযুক্ত প্রমাণ সমেত অ্যারেস্ট ওয়ারেন্ট দিয়েছে উপরমহল। এখন এই সমস্যার সমাধান ইহানের বাবার তৈরি করে রাখে যাওয়া প্ল্যান ড্রাইভটি, যেখানে ভিডিও সমেত মায়ান মারিয়া নিজেদের মুখে নিজেদের অপকর্মের স্বীকারোক্তি আছে। কিন্তু সেটা এই মুহূর্তে কী করে পাবে নিঝুম বেশ ভালো করেই বুঝতে পেরেছে ওটা তার বাবার নিকটই আছে। কিন্তু প্রমাণ ব্যতীত সেখানে গিয়েও কোনো লাভ হবে না। তার কাছে পাক্কা খবর আছে যে তার বাবা ওই পেন ড্রাইভটি ইহানের বাবার অ্যাক্সিডেন্টের সময় পর থেকে কৌশলে উদ্ধার করে নিজের কাছে রেখে দিয়েছে, এবং এই পেন ড্রাইভ দ্বারা মায়ানকে হেনস্থা করে মোটা টাকা আয়ত্ত করে নেয় ক্ষণে ক্ষণে। মারিয়া শত চেষ্টা পেন ড্রাইভটি উদ্ধার করতে সক্ষম হয়নি। শেষমেশ তারা বাধ্য হয়ে আহসান সাহেবকে নিজেদের দলে টানে। এসব খবর নিঝুম গুপ্তচর দ্বারা জানতে পেরেছে। টিভির পর্দায় নিঝুমকে দেখে ঈশান ইরা এক প্রকার বায়না ধরে বসে তারা নিঝুমের সঙ্গে দেখা করবে।
এই ব্যাপারে খুব এক্সাইটেড তারা। ইহান শেষমেশ বাধ্য হয়ে রাজি হয়ে যায়। ইহানের অগোচরে ঈশান আর এরা প্ল্যান কষে কিভাবে নিঝুমকে আবার এই বাড়িতে ফিরিয়ে আনবে। এইসব কথা ইয়ানকে আগে বলে না, পরে যদি একদম না বলে দেয় তখন কি হবে এই ভয়ে। বিকেল নাগাদ ওদের নিয়ে রওনা হয় ইহান। নিঝুমকে সে বলেছে কেসের ব্যাপারে জরুরি কথা আছে, এই জন্য রয়্যাল কফি শপে মিট করে আসতে। এটা না বললে নিঝুম কোনোদিনে আসবে না, এটা সে খুব ভালোভাবেই জানে। এদিকে নিঝুম তার পরিবার অর্থাৎ তুষি, সোনালি আর সমর্পণের সঙ্গে একটু ঘোরাঘুরি করতেই বেরিয়েছিল। অবশ্য তুষির আবদারেই তারা বেরিয়েছে, নয়তো কাজ ফেলে সমর্পণ বা নিঝুমের কারোরই ইচ্ছে ছিল না আসার। পথিমধ্যে ইয়ানের ফোন পেয়ে নিঝুম সমর্পণকে সবটা জানালে সে বলে তারা সকলেই ক্যাফেটেরিয়ায় যাবে, কফি টফি খেয়ে একসঙ্গে সকলে চলে আসবে। সেই ফাঁকে ওদের কাজটাও হয়ে যাবে। নিঝুমও এই বিষয়ে কোনো আপত্তি করেনি। সকলে মিলে রওনা হয়েছে কফি শপে। ইহান, ঈশান, ইরা তিনজনই কফি শপের মধ্যে ইতিমধ্যে পৌঁছে গেছে। ইহান 4টা শীষ বিশিষ্ট একটা টেবিল বুক করে। তিনজন মিলে সিটে বসে পড়ে। তারা অন্য সিটে নিঝুমের জন্য রাখা। ঈশান, ইরা ভীষণ উৎসুক। ইহানের হাবভাব বোঝা দেয়। কিয়ৎক্ষণের মধ্যে সেখানে নিঝুম তার পরিবার নিয়ে উপস্থিত। আশেপাশে একটু চোখ ঘোরাতেই ইহানকে নজরে পড়ে তার। সেদিকে অগ্রসর হতেই আরও দুটো হাস্যোজ্জ্বল মুখ দৃশ্যমান হয় তার অক্ষিপটে। মুহূর্তেই হৃৎপিণ্ড কেঁপে ওঠে তার। ঈশান ছিল তার বন্ধু প্লাস ভাইয়ের মতো, আর ইরা ছোট বোন। এদিকে খুব বেশি স্নেহ করতো সে। এই 4 বছরে ভীষণ মিস করেছে তাদের। 4 বছর পর ওদেরকে চক্ষু সম্মুখে দেখে কি করা উচিত দিক বেদিক শূন্য সে। ইহানের দৃষ্টি অনুসরণ করে ঈশান, ইরা দুজনেই সেদিকে তাকায়। মুহূর্তেই তাদের চেহারার উচ্ছ্বাসিত ভাবটা আরও দ্বিগুণ বৃদ্ধি পায়। এরা তো দৌড়ে গিয়ে নিঝুমকে জাপটে ধরে। তীব্র আর্তনাদে ডেকে ওঠে, বৌমণি। নিঝুমের অন্তরে এগিয়ে লাগে এই ধ্বনি। ঈশানও ভীষণ খুশি তার চেহারায় তা প্রকাশিত। সেও চোখে চোখে অনেক কথা বলছে, কিন্তু মুখে কিছুই বলতে পারছে না। নিঝুম ইরার মাথায় পরম স্নেহে হাত বুলিয়ে দেয়। তারপর ইরাকে শান্ত করে ঈশানের কাছে যায়। আলতো করে জড়িয়ে ধরে। দুজনের মধ্যে বেশ কিছু কথোপকথন চলে। তাদের মধ্যে তুষি দৌড়ে এসে টেনে ধরে নিঝুমের অন্যার আঁচল। চোখ জোড়া সরু চেয়ে ঠোঁট জোকাল কিঞ্চিত উল্টিয়ে অভিমানের স্বরে বলে, আম্মা, তুমি ওদেরকে কেন জড়িয়ে ধরছো? কেন আদর করছো? তুমি তো আমার আম্মা। তুমি শুধু আমাকে আদর করবে, আমাকে ভালোবাসবে, আমাকে জড়িয়ে ধরবে। তুষির কথাই হুঁশ ফিরে সকলের। ইহান, ঈশান, ইরা সকলেই বোঝার চেষ্টা করে এই পিচ্চিটার সঙ্গে নিঝুমের সম্পর্কটা বা কী। সে নিঝুমকে আম্মা কেন বলছে? ঈশান খেয়াল করে এই পিচ্চিটা তো তুষি, সোনালির ভাইয়ের মেয়ে। সে তার দৃষ্টি ওদের ওপর থেকে ঘুরিয়ে পেছনে তাকায়। পেছনে সোনালি দাঁড়িয়ে আছে, তার দিকেই চেয়ে। সোনালির পাশেই দাঁড়িয়ে আছে এক সুঠামদেহী পুরুষ। ঈশান ভাবলে এটা হয়তো সোনালির ভাই। এতক্ষণে ইরা, ইহান দুজনের দৃষ্টি ওদের ওপর গেছে। এই কেসে সমর্পণ নিঝুমকে একা ছেড়ে দিয়েছে, এই জন্য কখনো সমর্পণের সঙ্গে ইহানের আগে দেখা হয়নি। নিঝুমের সঙ্গে এমন সুপুরুষ তার ওপর পিচ্চি মেয়েটার আম্মা ডাক ভীষণভাবে ভাবাচ্ছে ইহানকে। মনের মধ্যে অযাচিত ভয় বাসা বেঁধেছে। এদিকে নিঝুম তখনও তুষিকে মানাতে ব্যস্ত। পিচ্চি মেয়েটার একটু বেশি অভিমান, নিঝুমের ক্ষেত্রে সেটা আরও দ্বিগুণ বৃদ্ধি পায়। এদিকে সোনালি ঈশানকে এখানে দেখে প্রচণ্ড অবাক, সেই সঙ্গে খুশিও হয়। এই কয়েকদিনে দেখা না হওয়ায় বিরহ এক নিমেষেই শেষ হয়ে যায়। সে তৃষ্ণার্ত প্রিয়সীর ন্যায় চেয়ে থাকে ঈশানের পানে। এতক্ষণে হাস্যজল পরিবেশ, আনন্দের উচ্ছ্বাস সবকিছু যেন এক নিমেষেই রূপান্তর হয়েছে থমথমে পরিবেশে। সকলের মধ্যেই পিনপত নীরবতা। কত শত কথা মনের কোণে চাপা পড়ে আছে, কিন্তু বলার অবকাশ নেই। নীরবতা ভেঙে সমর্পণ বলে, তো নিঝুম, এইভাবে বসে থাকলে চলবে? ইন্ট্রোডিউস করা ওনাদের সঙ্গে। নিঝুম ঠোক গিলে পরক্ষণে স্মিত হেসে ইরা আর ঈশানের দিকে ইশারা করে বলে, ও ইরা মিস্টার ইহানের বোন, আর ও ঈশান ওনার ভাই। নিঝুমের কথা শেষ করে চুপ মেরে গেল। সমর্পণ বিরক্তি মাখা মুখ করেই বলল, নিঝুম, শুধু ওনাদের পরিচয় দিলে আমাদের পরিচয় ওনাদের দাও। সমর্পণের এই একটি কথাই ইহান, ইরা, ঈশা তিনজনই উৎসুক হয়ে উঠল। তারা তো এই সময়েরই অপেক্ষায় ছিল। নিঝুম হাত মোচড়াচ্ছে, তা দেখে সমর্পণ ফের বলল, ওকে, আমি দিচ্ছি আমাদের পরিচয়। সমর্পণ সোনালির দিকে ইঙ্গিত করে বলল, ও আমার একমাত্র বোন সোনালি চৌধুরী। তারপর তুষিকে নিজের কাছে টেনে নিয়ে বলল, এ হলো আমার প্রিন্সেস তুষি চৌধুরী। সমর্পণ এবার নিঝুমের দিকে ইঙ্গিত করে যখনই মুখ খুলতে নেবে তখনই ওয়েটার মেনু কার্ড নিয়ে হাজির। ওয়েটারকে দেখে সমর্পণ সেদিকে মনোযোগ ঘুরিয়ে নেয়। নিঝুম দীর্ঘশ্বাস ফেলে। ইহান, ইরা, ঈশান হতাশ হয়। এবারও জানা হলো না নিঝুমের সঙ্গে সমর্পণের সম্পর্কের পরিসীমা।
অনেক চাপা কষ্ট, প্রশ্ন, অনুভূতি, দুঃখ সব কিছুর মধ্য দিয়ে কেটে গেল কিছু মুহূর্ত। এবার নিঝুম বলল, তারা এখন উঠবে। ইরা বাচ্চা দেয়, কেঁদে দেয় অস্বাভাবিকভাবে। নিঝুমকে জড়িয়ে ধরে বাচ্চাদের মতো আবদার করে বলে, তুমি আমাদের সঙ্গে আমাদের বাসায় যাবে, তোমাকে আর আমি ছাড়ছি না। দেখা যায় এই কথা শুনে তুষি সশব্দে কেঁদে দেয়। কফি শপের অনেকেই তাদের দিকে তাকিয়ে আছে। ব্যাপারটা একটু অসহ্যকর। পরিস্থিতি সামাল দিতে ঈশান জোরপূর্বক ইরাকে নিঝুমের থেকে ছাড়িয়ে নেয়। ইহান তখনও নীরব দর্শক। অবশেষে ইহান দ্রুত সেখান থেকে বেরিয়ে গেল। তার পক্ষে আর এক দণ্ড দাঁড়ানো সম্ভব হলো না। যাবার আগে ঈশানকে কড়া আদেশ দিয়ে গেল ইরাকে নিয়ে দ্রুত গাড়িতে ফিরতে। সে অপেক্ষা করছে। ঈশান অনেক কষ্টে ইরাকে সেখান থেকে নিয়ে যেতে সক্ষম হলো। নিঝুম মূর্তির ন্যায় দাঁড়িয়ে আছে। সোনালি সমর্পণ এগিয়ে যায় তার নিকট। তুষি নিঝুমের কোল ঘেঁষে দাঁড়িয়ে নাক টানছে। সোনালি নিঝুমকে জড়িয়ে ধরে কাতর কণ্ঠে বলে, সব ঠিক হয়ে যাবে ভাবিমণি, তুমি কষ্ট পেও না। সমর্পণ নিঝুমের মাথায় হাত বুলিয়ে দেয়। নিঝুম সোনালিকে জড়িয়ে ধরেই ডুকরে কেঁদে ওঠে। মায়ের কান্না দেখে তুষিও আবার কাঁদতে শুরু করে। রেস্টুরেন্টে সোনালি বেশ কিছুবার নিঝুমকে ভাবিমণি বলে ডেকেছে। এই ব্যাপারটা চোখ এড়ায়নি ইহানের। শুধু ইহান নয়, ঈশান ইরার নজরও পড়েছে। সকলের মানেই অজানা আশঙ্কা ডানা মেলেছে। ইহানের মনটা সহসা অস্থির হয়ে উঠেছে। দিকবেদিক শূন্য মনে হচ্ছে। মস্তিষ্ক ফাঁকা ফাঁকা লাগছে। রন্ধ্রে রন্ধ্রে তীব্র যন্ত্রণার সঞ্চার হচ্ছে। নিঝুমের কণ্ঠ শোনার তীব্র বাসনা জাগছে তার অন্তরে। ঘড়ির কাঁটায় এখন রাত 12টা বেজে গেছে 19 মিনিট। এত রাতে কি নিঝুমকে বিরক্ত করা ঠিক হবে? ও হয়তো এখন ঘুমিয়ে আছে। 7-5 ভাবতে ভাবতেই ইহান নিঝুমের নাম্বারে ডায়াল করে ফেলল। কাজের সূত্রে নিঝুমের নাম্বার ইহানের কাছে থাকলেও এই কয়েকদিনে কখনো দরকার ছাড়া কোনো ফোন করেনি ইহান। কিন্তু আজ আর নিজেকে বেহায়া মনকে সামলাতে অক্ষম হলো। এত রাতে ইহানের ফোন পেয়ে নিঝুম কিঞ্চিত চিন্তিত হয়ে পড়ল। মনে মনে ভাবল, এত রাতে কেন ফোন দিল? কোনো বিপদ হয়নি তো? নিঝুম চট জলদি ফোনটা রিসিভ করে নিল। উদ্বিগ্ন কণ্ঠে শুধালো, কি হয়েছে? খারাপ কিছু কি? আপনি ঠিক আছেন তো? ইহান অথরে স্মিত হাসি টেনে পড়ল। এখনো তবে আমাকে নিয়ে চিন্তা হয়? নিঝুম আকস্মাৎ হতভম্ব হয়ে পড়ল। নিজের কর্মে নিজেই হতবাকছে। কোনো রকম হামতামতা করে বলল, না, একদমই না। ইহান তখনও হেসে চলেছে। যেখানে নিঝুমের কণ্ঠে স্পষ্ট চিন্তার ছাপ, সেখানে মুখের কথায় কি বা আসে যায়। ইহান দমে গেল না, রসিকতার ছড়ে বলল, তাহলে তো প্রশ্ন করা কেন? নিঝুম ঠোঁট কামড়ে বলল, এত রাতে ফোন দিলে এসব বলা স্বাভাবিক নয় কি? ইহান আনমনেই উত্তর দিল, হয়তো স্বাভাবিক, নয়তো নয়। মানে? নিঝুমের কণ্ঠে কৌতূহল। ইহান ব্যালকনির গ্রিল ধরে দৃষ্টি নিবদ্ধ করল সুদূরের আকাশে। ওপাশে নিঝুম অপেক্ষায়। ইহান দীর্ঘশ্বাস ফেলল, কাতর কণ্ঠে বলল, ফিরে এসো না ঝুম, শেষবারের মতো ক্ষমা চাইছে। 4টা বছর অনেক সহ্য করেছে। তুমি বলো, এখনো কি শেষ হয়নি আমার বাপের বোঝা? ধীরে ধীরে মরছি আমি। তোমায় কষ্ট দিয়ে বিন্দুমাত্র ভালো নেই। ফিরে এসো প্রিয়সী। নিঝুম স্তব্ধ, চোখ বেয়ে নোনা জল গড়িয়ে পড়ছে। ঠোঁট কামড়ের শব্দ আটকে রেখেছে। ইহানের কাছে সে কিছুতেই নিজেকে উপস্থাপন করতে চায় না। নিঝুম নিজেকে যথাসম্ভব শক্ত করে কাঠিন্য স্বরেই বলল, আর কখনো এসব বাজে টপিক নিয়ে ফোন করবেন না। মনে রাখবেন, কাজ ব্যতীত আপনার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। ইহান হতাশ হয়। কণ্ঠ খাদে নামিয়ে রিনরিনিয়ে হঠাৎ প্রশ্ন করে বসে, তোমার সঙ্গে বাচ্চা মেয়েটার কিসের সম্পর্ক? ও কেন তুমি আম্মা বলে? মিস্টার সমর্পণের বোন কেন তোমায় ভাবি মনে বলে রাখছে? মিস্টার সমর্পণ কি হয় তোমার ঝুম? নিঝুম এইসব প্রশ্নে ধাক্কা খায়, বিচলিত হয়ে পড়ে। কি বলবে না বলবে ভেবে না পেয়ে খট করেই কলটা কেটে দেয়। থপ করে বিছানায় বসে পড়ে। চোখের পানি মুছে নিয়ে আনমনেই বলল, একদিন আমিও এমন কষ্ট সহ্য করেছি মিস্টার খান। কাছে থেকেও ছুতে না পারার কষ্ট। আজ আপনার মনে কি চলছে আমিও তা বুঝতে পারছি। শত হলো আপনি আমার একমাত্র ভালোবাসার মানুষ, আমার 3 কবুল বলে বিয়ে করা স্বামী। তবুও দেখুন না, ভাগ্যের কি নির্মম পরিহাস। আপনার করা কয়েকটা ভুলের জন্য আজ আমরা একে অপরের থেকে কতটা দূরে অবস্থান করছি। আপনাকে আমি ভালোবাসি আর সারা জীবন বাসবো, কিন্তু কখনো ধরা দিব না। আপনি আমাকে সেই দিনই ফিরে পাবেন যেই দিন প্রকৃত অর্থে প্রমাণ দিতে পারবেন আমি আপনার কে। সেই দিন ভালোবাসার পরীক্ষা, যেই দিন আমি মনে করব আপনি জীবনের এই কঠিন পরীক্ষায় পাশ করতে পেরেছেন, ঠিক সেই দিনই আমি আবার আপনার ঘরে আপনার সঙ্গে আপনার বধূরূপে ফিরে যাব, তার আগে নয়। তার মানে
ওই লোকটাই ভাবিমণির হাজবেন্ড আর ওনারাই ভাবিমণির পরিবার। হুম। সমর্পণ মাথা ঝাঁকায়। কিন্তু ওনাকে দেখে তো এমন মনে হয় না, তাকে তো খুব বিচক্ষণ পুরুষ বলেই মনে হয়। সবাইকে কি আর বাহির থেকে দেখে বোঝা যায়? তা অবশ্য ঠিক, কিন্তু তবুও। এখন অবশ্য আগের মতো নেই। নিঝুমকে হারিয়ে বেশ বুঝতে পেরেছি ভুলটা তার ছিল। আসলে আমরা মানুষেরা দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝি না। আশা করছি খুব শীঘ্রই ওদের কষ্টের দিন শেষ হবে। সমর্পণ কিছু একটা ভাবতে বসে। আকস্মাৎ সোনালি বলে ওঠে, আচ্ছা ভাইয়া, সব কিছু যদি ঠিক হয়ে যায় তবে কি ভাবিমণি আমাদের ছেড়ে চলে যাবে? সমর্পণ বোনের মুখের দিকে তাকায়। কি বলবে বুঝতে পারছে না। বোনের কথায় মর্মার্থ খুব ভালোভাবেই তার কাছে প্রকাশ্য, কিন্তু সে তো নিরুপায়। নিঝুম যেতে চাইলে সে তো বাধা দিতে পারবে না। আচ্ছা, নিঝুম চলে গেলে তুষির কি হবে? তুষি কি করে মাকে ছাড়া বাঁচবে? সমর্পণ শঙ্কিত দৃষ্টিতে চোখ মিলিয়ে কান্নারত কণ্ঠে সোনালীকে বলে, একজনকে হারিয়ে আরেকজনকে আঁকড়ে ধরে বেঁচে আছি আমরা। এবার সেও যদি চলে যায় তাহলে তো বাঁচা দুষ্কর। সোনালী এক ছুটেই চলে যায়। চোখের অবাধ্য পানিগুলো লুকাতে হবে তো। সমর্পণ নীরব দর্শকের ন্যায় চেয়ে চেয়ে দেখে বোনের চলে যাবা। তার যে দেখা ছাড়া আর কিছুই করার নেই। সেই রাতের পর থেকে নিঝুম বেশ দোটানায় ভুগছে। সত্ত্বেও নিজের ভালোবাসার মানুষ নিজের স্বামীর মুখ থেকে অমন আকুতি অনুরোধ শুনে কোনো স্ত্রী আর ভালো থাকতে পারে না। তার মন প্রতি মুহূর্তে চাইছে ইহানের কাছে ছুটে চলে যেতে, কিন্তু বিবেক বাধা দিচ্ছে, অভিমান বাদ সাধছে। তবুও ক্ষীণ ইচ্ছা নিয়ে বেঁচে আছে। ইহান যদি একবার নিজেকে প্রমাণ করতে পারে তাহলে আর নিঝুম পিছু ফিরে তাকাবে না। অতীত ভুলে ইহানকে মেনে নেবে। কিন্তু তুষির কি হবে তখন? আর সেই বা তুষিকে ছেড়ে কিভাবে থাকবে? সমর্পণ কি তুষিকে দিতে রাজি হবে? না, আর ভাবতে পারছে না নিঝুম। নিজের ভাবনায় নিজেই হতবাক। এত কিছু সে কিভাবে ভেবে নিল? পর মুহূর্তে নিজেকে ধিক্কার টেনে বলল, ছি নিঝুম, ছি, এতটা স্বার্থপর তুই কী করে হতে পারিস? যারা তোকে নতুন করে বাঁচতে শেখালো, এখন তুই তাদেরকে ছেড়ে চলে যাওয়ার জন্য কথা ভাবছিস? না না, এটা ভুল, এটা অন্যায়। সোনালি বুঝতে পারে নিঝুমের হয়তো মন ভালো নেই। সব কিছুতেই কেমন উদাসীন ভাব। সারাদিনের বেশিরভাগ সময় তাকে আনমনা থাকতে দেখা যায়। এমন মনমরা নিঝুমকে দেখতে একদমই ভালো লাগছে না সোনালির। তাই দুপুরে খাওয়া দাওয়া শেষ করে সে চলে যায় নিঝুমের ঘরে একান্তে কিছু কথা বলতে। ভাবিমণি, আসবো? নিঝুম তখন ড্রেসিং টেবিলের ড্রয়ারে কিছু একটা করছিল। সোনালির ডাকে মৃদু হেসে প্রত্যুত্তরে বলল, এসো এসো। সোনালি ভেতরে ঢুকে বিছানায় বসে পড়ল। নিঝুম তার কাজ অব্যাহত রেখেই প্রশ্ন করল, কিছু বলবে? কি বলবে বলো। তোমার কি মন খারাপ? তুমি কি কোনোভাবে ডিস্টার্ব? নিঝুম চমকে ওঠে। হাতের কাজ পেলে সোজা হয়ে দাঁড়িয়ে যায়। একদম সোনালির কাজ বরাবর এসে দাঁড়ায়। সোনালি তখনও উত্তরের অপেক্ষায় চেয়ে রয়েছে। নিঝুম গলা ছেড়ে পাল্টা প্রশ্ন করে, এমন কেন মনে হচ্ছে? তোমার প্রতিটি কাজে, তোমার মুখভঙ্গিতে, তোমার উদাসীনতায় প্রতি মুহূর্তে প্রমাণিত তুমি ভালো নেই। নিঝুম অপ্রস্তুত হয়ে পড়ে। নিজেকে শক্ত রাখতে চেয়েও যেন ব্যর্থ হয় সে। প্রতিটি পদে পদে তাকে হেরে যেতে হচ্ছে কেবল এক ব্যক্তির কারণে। সোনালি নিঝুমকে টেনে তার পাশে বসিয়ে দেয়। নিঝুমের কাঁধে হাত রেখে বলে, তুমি এত চিন্তা কেন করছো ভাবিমণি? আল্লাহ আমাদের যার কপালে যা লিখেছেন তা অবশ্যই কোনো না কোনোভাবে প্রতিফলিত হবে। সুতরাং এত চিন্তা ভাবনা করে কি হবে? তার যে যেমন চলছে তেমন চলতে দাও সব কিছু। জানি যতটা সহজে আমি কথাগুলো বলতে পারছি, তোমার কাছে সেগুলো হজম করা এতটা সহজ সাধ্য নয়। তবুও বলছি, চেষ্টা করো, তুমি পারবে। আমার মনে হয় তোমার ওই মুহূর্তে মাইন্ডটা ফ্রেশ করা প্রয়োজন। তুমি বরং আজ বিকেলে তুষিকে নিয়ে একটু ঘোরাঘুরি করে এসো, দেখবে ভালো লাগবে। নিঝুম এক দৃষ্টিতে চেয়ে আছে সোনালির পানে। সোনালির সাবলীনভাবে তাকে ম্যানেজ করাটা বেশ উপভোগ করছে সে। মেয়েটা সত্যিই অনেক বড় হয়ে যাচ্ছে। কত সহজ করে ভারী ভারী কথাগুলো বলতে পারছে। নিঝুম সোনালির চিবুকে হাত রাখে, রসিকতার ছলে বলে, খুব বড় হয়ে গেছে দেখছি, বিয়ে দিতে হবে তো। বিয়ের কথা শুনতেই কিঞ্চিত দমে যায় সোনালি। বুকের মধ্যে চাপা কষ্ট অনুভব হয়। আচ্ছা, তার কপালে কি আদৌ বিয়ে নামক শব্দটির কোনো ভ্যালু আছে? তার মন প্রাণ যার জন্য উদাসীন, সে তো তার ধরাছোঁয়ার বাইরে। ঈশানের সঙ্গে তার কোনোদিনই মিলবে না, এটা সে খুব ভালো করেই জানে। তার উপর ঈশানের পরিচয় পাওয়ার পর থেকে সে তো একেবারে মস্তিষ্কে গেঁথে নিয়েছে যে ঈশান তার জন্য নিষিদ্ধ, একেবারে নিষিদ্ধ। নিঝুম কষ্ট পায় এমন কোনো কাজ সে কখনো করবে না। তাই তো সেদিন কফি শপ থেকে ফেরার পর ঈশানের নাম্বার থেকে অগণিত ফোন কল আসার পরেও সে একটি কলও রিসিভ করেনি।
এমনকি নিজের মনের কোণে সদ্য জন্ম নেওয়া লুকায়িত অনুভূতিগুলোকেও দুমড়ে মুচড়ে শেষ করে দেওয়ার চেষ্টায় আছে। সোনালীকে আনমনা থাকতে দেখে নিঝুম বলল, কি হলো? মেয়ের বিয়ের কথা বলতে এক্ষুনি ভাবতে বসলে নাকি নিজের প্রেমিক পুরুষকে নিয়ে? সোনালী নিঝুমের কথায় বাস্তবে ফিরে আসে। মনের কষ্ট মনে লুকিয়ে রেখেই সে লজ্জা পাওয়ার ভাব ধরে বলে, আরে ভাবি মনি, কি যে বলো না। আচ্ছা, আমি আসছি এখন। সোনালী দৌড়ে বেরিয়ে যায়। নিঝুম সেদিকে তাকে হেসে ফেলে। তার ধারণা সোনালী হয়তো লজ্জা পেয়েছে, কিন্তু সে তো আর জানে না মেয়েটা নিজের মনে কত বড় কষ্ট লুকিয়ে রেখে হাসি মুখে ঘুরছে। তুষিকে নিয়ে বেশ ভালোই কাটছে আজকের বিকেলটা নিঝুমের। এই তুষিকে সে একদম পিচ্চি বয়স থেকে অনুভব করছে, মাতৃ স্নেহে বড় করে তুলেছে। তুষি নিঝুমের রন্ধ্রে রন্ধ্রে মিশে আছে। কে বলেছে জন্ম না দিলে মা হওয়া যায় না? একদম ভুল বলেছে, জন্ম না দিলেও মা হওয়া যায়। নিঝুম তার জলযান্ত্র প্রমাণ। তুষি যখন আধো আধো বুড়িতে প্রথম নিঝুমকে আম্মা বলে ডেকেছিল, সেদিন নিঝুমের মনে হয়েছিল এই মেয়েই তার বেঁচে থাকার একমাত্র অবলম্বন। মারিয়ার কবল থেকে মুক্তি পেয়ে 4 বছর আগে যখন সে বেঁচে থাকার ন্যূনতম ইচ্ছেটুকু খুঁজে পাচ্ছিল না, ঠিক তখনই সমর্পণ তার কোলে তুলে দেয় মাসখানেকের জন্ম নেওয়া পিচ্চি তুষিকে। ধীরে ধীরে সমর্পণ নিঝুমকে উপহার দেয় নতুন নতুন একটা জীবন, সুন্দর একটা পরিবার, সেই সঙ্গে শেখায় নিজের পায়ে দাঁড়াতে, নিজের ক্ষমতা দ্বারা দেশকে রক্ষা করতে। আম্মা, আইসক্রিম খাবো। তুষির ডাকে ধ্যান ভাঙে নিঝুমের। অতীত থেকে বেরিয়ে মিষ্টি এসে চুমু খায় মেয়ের কপালে। আদুরে কণ্ঠে বলে, মামুনি, আইসক্রিম খেলে ঠান্ডা লেগে যাবে তো, বাবা বকবে খুব। তুষি জেদ ধরে বসে। না না না, আমি আইসক্রিম খাবো মানে খাবোই। নিঝুম অনেক বুঝিয়েও কোনো লাভ হয় না, তুষি নাছোড়বান্দা। অবশেষে নিঝুম রাজি হতে বাধ্য হয়। যেহেতু তারও আইসক্রিম ফেভারিট, সেহেতু একটু তো দুর্বলতা থাকবেই। নিঝুম আশেপাশে চোখ বুলিয়ে রাস্তার অপোজিটে একটা আইসক্রিম পাল্লা চোখে পড়েছে। তুষিকে বলে তার সঙ্গে যেতে, কিন্তু তুষি যায় না। অনেকক্ষণ যাবৎ ঘোরাঘুরি করার ফল ছোট্ট পা দুটো ব্যথা হয়ে উঠেছে। নিঝুম আর জোর করে না, ড্রাইভারের সঙ্গে তুষিকে গাড়িতে বসিয়ে রেখে এসে যায় আইসক্রিম আনতে। দোকান ভিড় থাকায় বেশ কিছুটা সময় লেগে যায় নিঝুমের ফিরতে। দুহাতে দুটো আইসক্রিম নিয়ে বেশ হাস্যজ্জ্বল মুখে ফিরে আসলো সে। কিন্তু কে জানতো তার এই হাসি স্থায়ী তো ছিল ক্ষণকালের। নিঝুম গাড়ির দরজা খুলে সিটে বসতে বসতে বলল, এই নাও মামুনি, তোমার আইসক্রিম। আইসক্রিমটা এগিয়ে সামনে তাকাতেই বেশ চমকে উঠল। তুষি নেই, কোথাও নেই। নিঝুমের গলা শুকিয়ে এলো অজানা আশঙ্কায়। সে দ্রুত ড্রাইভারের সিটে নজর পুরালো। মুহূর্তে নিঝুম হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়ল। ড্রাইভার অস্বাভাবিকভাবে সিটে ঝুলে আছে, গলা দিয়ে ফিনকি দিয়ে রক্ত ঝরছে, চোখ উল্টে আছে, চেহারা ফ্যাকাশে। নিঝুমের হাত থেকে আপনা আপনি আইসক্রিম দুটো পড়ে গেল। সে দ্রুত সামনের সিটে ড্রাইভারের কাছে গেল। ড্রাইভারের বাম হাত ধরে পালস রেট চেক করে দেখলো সে আর বেঁচে নেই। নিঝুম এখন কি করবে? কোথায় খুঁজবে তুষিকে? তুষিকে কারা নিয়ে যেতে পারে এটা অজানা নয় তার, কিন্তু কি করে উদ্ধার করবে সে তার মেয়েকে? কি জবাব দেবে সমর্পণকে? বাচ্চা মেয়েটার কোনো ক্ষতি করবে না তো ওরা? আতকে ওঠে নিঝুম। এমন অসহায় সে আগে কখনো হয়নি। এমনকি নিজের যখন মৃত্যু শয্যায় ছিল তখনও এমন লাগেনি। দুহাতে চুলের মুঠে খামচে ধরে তীব্র চিৎকার করে ওঠে সে। সবকিছু শেষ করে দিতে ইচ্ছে হচ্ছে এই মুহূর্তে তার, নয়তো নিজেই শেষ হয়ে যাচ্ছে। মায়ান বেশ বিরক্ত। সেই সন্ধ্যা থেকে বাচ্চা মেয়েটার প্যান প্যান শুনতে শুনতে তার কান ঝালাপালা। সে ক্রুদ্ধ কণ্ঠে বলল, মারিয়া, এটাকে এখান থেকে সরা, আমার চোখের সামনে যেন আর না পড়ে। মাথা খারাপ করে দিল। চিন্তা করো না ভাইয়া, ব্যবস্থা করে ফেলেছি, আর কিছুক্ষণ মাত্র। আর তারপর দেখব ওই অফিসার আর নিঝুম কি করে একে উদ্ধার করে। তিলে তিলে শেষ করব সবাইকে, যেমনটা আমি হচ্ছি তেমনই। সমর্পণ স্ট্যাচু হয়ে বসে আছে। সোনালির সামনে কেঁদে চলেছে। কাঁদতে কাঁদতে হেঁচকে উঠে গেছে মেয়েটার। আর নিঝুম, সে তো নেই। সে ছুটেছে তার মেয়েকে রক্ষা করতে। নিঝুমের কাছে ফোন এসেছিল, তুষিকে মুক্ত করতে হলে তাকে একান্তে এক জায়গায় যেতে হবে এবং সেই সঙ্গে মারিয়াদের বিরুদ্ধে তৈরিকৃত পেনড্রাইভটি ওদের হাতে তুলে দিতে হবে। নিঝুম বিনা বাক্যে রাজি হয়ে যায় ওদের শর্তে। সমর্পণ নিঝুমের সঙ্গে যেতে চেয়েছিল, কিন্তু তাতে সমস্যা আরও বাড়বে, কারণ নিঝুমের ওপর নজরদারি চলছে। বাধ্য হয়ে নিঝুমকে একাই ছাড়তে হয় সমর্পণের। এখন শুধু অপেক্ষা আর হতাশা ছাড়া তাদের হাতে আর কিছুই করার নেই। এদিকে মারিয়া ইহানকে ফোন করে বলে দিয়েছে তাদের কীর্তিকলাপের কথা। সব শুনে প্রচণ্ড রেগে গেছে সে। মারিয়াকে ফোনের মধ্যে ভয়ঙ্কর কিছু গালি দিয়ে দেখা যায় ওপাশ থেকে শুধু অট্টহাসির আওয়াজ শোনা যায়। পুরো খানবাড়ি চিন্তিত। এই সেই আস্তানা যেখানে 4 বছর আগে নিঝুমকে আনা হয়েছিল। সেদিন কোনো রকমে প্রাণ নিয়ে ফিরেছিল নিঝুম এখান থেকে, কিন্তু আজ কি সে পারবে তুষিকে সুস্থ সবলভাবে সমর্পণের হাতে তুলে দিতে? নিজেকে নিয়ে বিন্দুমাত্র চিন্তা নেই, শুধু তুষিকে ঘিরে তার যত টেনশন। আস্তানার সম্মুখে পৌঁছাতেই সদরদার আপনা আপনি ঘুরে গেল। নিঝুম ছিঁড়ে পায়ে ভেতরে প্রবেশ করলো।
কিছু দূর যেতেই থপ করে অন্ধকারে আচ্ছাদিত রুমটি আলোকিত হয়ে উঠল। নিজম আশেপাশে চোখ বুলিয়ে তাকে ধীরে চারিদিকে অনেক সেনা সামন্ত, এরা সবাই মারিয়ার লোক। এখান থেকে দুইজন এসে নিজমের পুরো বডি সার্চ করে গেল, যাতে গোপনীয় কোনো অস্ত্র না থাকে সেজন্য। অতঃপর নিজমকে তারা দুজন ধরে একটা রুমের মধ্যে ঢোকালো। সেখানে যেতেই মারিয়া মায়নের সম্মুখে পড়ল সে। নিজম শান্ত দৃষ্টিতে চেয়ে বলল, আমার মেয়ে কোথায়? মারিয়া বাঁকা এসে নিচে নেমে এলো, একদম নিজমের কাছে এসে দাঁড়ালো। অতঃপর অষ্ট হাসিতে মেতে উঠল। নিজমের রাগ হলো ভীষণ, তবুও নিজেকে দামিয়ে রেখে শান্ত কণ্ঠে বলল, এমন অসভ্যর মতো না হেসে আমার মেয়েকে এনে দাও। মারিয়া যেন মজা পেল নিজমের কথায়, সে আর দ্বিগুণ শব্দে হাসতে লাগলো। অবশেষে নিজেকে স্বাভাবিক করে বলতে লাগলো, আগে আমার পেন ড্রাইভ। নিজুম পেন ড্রাইভটি পকেট থেকে বের করে মারিয়ার হাতে তুলে দিল। মারিয়া সেটাকে মায়ানের হাতে দিল। মায়ান পেন ড্রাইভটি ওপেন করে দেখে নিল সবটা ঠিকঠাক আছে কিনা। সব কিছু ঠিকঠাক আছে দেখে মায়ান মারিয়াকে ইশারা করে তুষিকে দিয়ে দিতে। এই পুচকির ঘ্যান ঘ্যান সে চরম বিরক্ত, কিন্তু মারিয়ার মনে অন্য স্বাদ জাগলো। সে তুষিকে ছেড়ে দিল, কিন্তু নিজুমকে আটকে রেখে। নিজুমকে একটা চেয়ারে শক্ত করে বেঁধে দিল মোটা রশি দিয়ে। তুষিকে ড্রাইভারের সাহায্যে বাড়িতে পাঠিয়ে দিল। তুষি নিজুমকে এমন অবস্থায় দেখে ভীষণ কেঁদেছে। নিজুমও চেয়েছে ভয়ে একটুখানি হয়ে যাবা মেয়ের মুখে আলতো করে চুমু এঁকে দিয়ে তাকে বুকে জড়িয়ে নিতে, কিন্তু তার সম্ভব হতে দেয়নি মারিয়া। তুষিকে পাঠিয়ে দেওয়ার পরপরই উদয় হয় সেখানে তার আরও দুটি মুখ। তার আর কেউ নয়, নিজুমের বাবা আর ভাই। তাদের এখানে দেখে নিজুম ভেতর থেকে আরও বেশি আহত হয়। তাদের এখানে দেখবে আশা করেনি সে, কারণ গত 2 দিন আগে খুব বিচক্ষণতার সঙ্গে পেনড্রাইভটি ওদের থেকে উদ্ধার করে এনেছে। এর পুরোটা ক্রেডিটই অবশ্য সমর্পণই দিতে হয়, কারণ বুদ্ধিটা সমর্পণেরই ছিল। জারওয়ানকে ঘুষ খাইয়ে রাতের আধারে নিজের বাড়ি থেকেই পেনড্রাইভটা চুরি করে আনে নিজুম। এই একটা চুরি অনেক দেশকে রক্ষা করতে সক্ষম হতো, যদি না ব্যাপারটা অন্যরকম হতো। নিজুম ভেবেছিল এই পেনড্রাইভটা হারানোর পর আহসান সাহেবের সঙ্গে মায়ান মারিয়া দ্রুত বাড়বে, কিন্তু না, সে ভুল ছিল। তারপর তারা একত্রে চক্রান্ত করে তুষিকে আটক করে। তারপর নিজুমের থেকে পেন ড্রাইভ নিয়ে এখন নিজুমকেই আটক করে। নিজুম এবার ধরেই নিয়েছে এই পৃথিবীতে তার যাত্রা মাত্র কয়েকক্ষণে। তুষিকে ফিরে পেয়ে যতটা না আনন্দিত হয়েছিল চৌধুরী আর খান পরিবার, নিজুমের আটকের খবর শুনে তার চেয়ে চরম মাত্রায় দুঃখিত হয় তারা। ইহান সমর্পণ এবারে আর চুপ থাকতে পারল না। দুজনে একত্রে রওনা হলো নিজুমকে খোঁজার উদ্দেশ্যে। এই পুরো আস্তানা সম্পর্কে সমর্পণ আগে থেকেই অবগত ছিল, কারণ 4 বছর আগে নিজুমের সঙ্গে ঘটে যাওয়া ঘটনার শুরু তো এখান থেকে হয়েছিল। নিজুমের আটকের খবর জানতে পারে তারা তুষির কাছ থেকে। বাচ্চা মেয়েটা মায়ের সান্নিধ্য পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে। সোনালি ইরা ওকে সামলাতে ব্যস্ত। ঈশান হন্তদন্ত হয়ে পায়চারি করছে। অনিলা খান মনোজাতে কান্না করছে নিজুমের সুস্থতা কামনায়। যত শক্তিশালী হোক না কেন, একা একটা মেয়ের পক্ষে কতক্ষণই শতাধিক লোকের সঙ্গে পেরে ওঠা সম্ভব নয়। আর যদি থাকে সেটা পুরো পরিকল্পিত। নিজুম একদম স্ট্রিক হয়ে বসে আছে, মনোবল একটুও টলেনি। কিন্তু গায়ের জোর কতক্ষণই বা থাকে। ইলেকট্রনিক শক খেয়ে প্রায় অবস্থা নাজেহাল, তবুও তার বাহির থেকে শক্ত থাকার প্রবল চেষ্টা চালিয়ে যাচ্ছে। আহসান সাহেব এবং নুহাস নিজুমের এই অবস্থা পরিস্থিতি দেখে কষ্ট পেলেও তাদের হাতে কিচ্ছুটি নেই। তারা এখন কেবলই মারিয়ার হাতের পুতুল। এতদিন ওরা মারিয়া ও মায়ানকে যেভাবে নাচিয়েছে, ঠিক সেইভাবে আর একটা পেন ড্রাইভের দ্বারা ওরা ওদেরকে নাচাচ্ছে। যেই পেন ড্রাইভে আছে আহসান সাহেবের মারিয়াদের ব্ল্যাকমেল করে টাকা নেওয়ার রেকর্ড। তাই অনিচ্ছা সত্ত্বেও তারা বাধ্য হয়ে এখানে উপস্থিত হয়েছে। আর মারিয়া ইচ্ছে করে নিজুমকে কষ্ট দিচ্ছে, এদেরকে এখানে এনেছে। নিজুম তখন প্রায় অনেকটাই ঝিমিয়ে পড়েছে। তৎক্ষণাৎ ভেতরে প্রবেশ করে ইহান আর সমর্পণ। তাদের হাতে রিভলভার, বাইরে পুলিশ ফোর্স, সাথে আর্মি। সব রকম প্রোটেকশন নিয়েই তারা এসেছে। ওদের থেকে মায়ান কিছুটা ভয় পেয়ে যায়, তবুও নিজেকে বাহির থেকে স্বাভাবিক রাখার চেষ্টা চালিয়ে যায়। মারিয়া ওদের সেনা সৈন্যদের ইশারা করলো ইহান ও সমর্পণের উপর ঝাঁপিয়ে পড়তে, কিন্তু দেখা যায় ওরা আসার আগেই বাহির থেকে ফোর্সদের সমর্পণ ডেকে নেয় ভেতরে। শুরু হয়ে যায় তুমুল সংঘর্ষ। এক পর্যায়ে মারিয়া মায়ানকে আটক করতে সক্ষম হয় তারা। মিস্টার আহসান এবং নুহাসকেও আটক করেন তারা। কিন্তু বিপত্তি বাজে যখন ইহান সমর্পণ অন্য মনস্ক হয়ে নিজুমকে খুলতে যায়, তখন আকস্মাৎ একটা ছুরি এসে লাগে। এমার্জেন্সিতে ট্রিটমেন্ট চলছে সমর্পণের, আঘাতের শেষ গুরুতর। পুলিশের হাতে আটক হবার পরই মারিয়া ছলচাতুরি করে যাওয়ার আগে নিজুমের দিকে শেষ টার্গেট করেছিল, কিন্তু সমর্পণ সেটা লক্ষ্য করে নিজুমকে আগলে নিজে পিঠ দিয়ে দাঁড়িয়ে যায়। ফলস্বরূপ ছুরির আঘাতে তৎক্ষণাৎ ক্ষতবিক্ষত হয় তার পৃষ্ঠদেশ। সেই মুহূর্তে ইহান আর নিজুম তাকে নিয়ে হসপিটালে অ্যাডমিট করে। খানবাড়ির সকলে উপস্থিত হসপিটালে, সেই সঙ্গে তুষি, সোনালিও আছে। তুষি তেমন কিছুই বুঝতে পারছে না, সে শুধু
নিঝুমের বুকের ওপর খামটি মেরে পড়ে আছে। নিঝুমকে বেঁচে রাখায় সেই দৃশ্য তার ছোট্ট মনটিতে গভীর রেখাপাত সৃষ্টি করেছে। যার দরুন সে কোনো মতেই তার মাকে ছাড়তে চাইছে না, কিন্তু সকলের থমথমে মুখ থেকে কান্নার আওয়াজ ভয় পাচ্ছে তার ছোট্ট মস্তিষ্ক। সোনালি অঝরে কেঁদে চলেছে, যেটা ঈশানের পক্ষে মেনে নেওয়া একদমই সম্ভব হচ্ছে না। কিন্তু সব কথার বড় কথা হলো অনিলা খান অস্বাভাবিকভাবে কাঁদছে। এটা নিয়ে ইরা, ঈশান, ইহান সকলেই বেশ চিন্তিত। তবে সমর্পণের সঙ্গে যে তার কোনো যোগসূত্র আছে এটা তার ব্যবহারে সুস্পষ্ট। নিহানও আছে তাদের সঙ্গে। ভাই বোনের কর্মকাণ্ডে সে ভীষণভাবেই লজ্জিত। পিট চোখ মিলে তাকিয়ে সর্বপ্রথম যে নামটি সমর্পণ উচ্চারণ করে তা হলো নিঝুম। চোখ মিলে তার প্রশ্ন, নিঝুম ঠিক আছে তো? নিঝুমকে ঘিরে তার এত উদ্বিগ্নতা পছন্দ হলো না ইহানের। ইহান তৎক্ষণাৎ কেবিন থেকে বেরিয়ে যেতে নিচ্ছিল, ঠিক তখনই তার পা থেমে যায় নিঝুমের কণ্ঠস্বরে। নিঝুম আকতি মাখা কণ্ঠে সমর্পণকে ভাইয়া বলে ডাকছে। তার বুকে ছাপিয়ে পড়ে হাউমাউ করে কাছে। উপস্থিত সবাই কিছুটা হতবাক। ইরা, ঈশা, ইহান ও নিহান হতবাক, কারণ তারা এতদিন যে ভেবে এসেছে তা হয়তো সম্পূর্ণ ভুল এটা ভেবে। আর অনিলা খান আর সোনালি হতবাক, কারণ এই 4 বছরে নিঝুমকে দিয়ে কখনো সমর্পণকে ভাইয়া বলাতে পারেনি। নিঝুম সর্বদা স্যার বলেই সম্বোধন করত, কিন্তু আজ যখন নিজের কাছের মানুষটির এমন করুণ পরিণতি দেখল, তখন সে আর নিজেকে ধরে রাখতে পারল না। এই 4 বছরে নিঝুম সমর্পণ ও নুহাসের থেকে আলাদা চোখে দেখেনি। নুহাস যেমন তার ভাই, সমর্পণও ঠিক তেমনই তার ভাই, তবে দুজনের মধ্যে বিস্তর ফারাক। নুহাস তার ছোট ছোট আবদারগুলোকে সবসময় পূর্ণ করত, তাকে ভালোবাসত, কিন্তু সময়ের ব্যবধানে তাদের পথ ভিন্নগামী পথে অগ্রসর হয়েছে। এদিকে সমর্পণ তাকে মৃত্যুর মুখ থেকে বাঁচিয়ে জীবনে প্রতিষ্ঠিত হতে শিখিয়েছে, নিজের প্রয়োজনে নিজে পূরণ করার রাস্তা দেখিয়েছে, স্বনির্ভর হতে শিখিয়েছে, সেই সঙ্গে প্রতিটি পদে পদে আগলে রেখেছে। রক্তের সম্পর্ক সবসময় বড় হয় না, কিছু কিছু সময় রক্তের সম্পর্ক ছাপিয়ে তৈরি হয় আরও একটি সম্পর্ক, আর সেটি হলো আত্মিক সম্পর্ক। সমর্পণের সঙ্গে তার আত্মিক সম্পর্ক, যা কখনো ছিন্ন হবার নয়। সমর্পণ খুব সন্তর্পণে নিঝুমের মাথায় হাত বুলিয়ে দেয়। এক বাহুতে নিঝুমকে আঁকড়ে ধরে অন্য বাহুতে সোনালিকে আসতে ইশারা করলো। সোনালি যেই এটারই অপেক্ষায় ছিল, ভাইয়ের অনুমতি পেয়ে ঝাঁপিয়ে পড়ল তার বাহুতে। তুষিকে তখন অনিলা খান আঁকলে নিয়েছে। 2 বোনের স্নেহ করার পর সমর্পণ অনিলা খানের দিকে ইঙ্গিত করে বলে, এত সহজে তোমাকে ছেড়ে যাচ্ছে না ফুপিমণি, আর কেঁদো না প্লিজ। অনিলা খান শাড়ির আঁচলে চোখ মুছতে মুছতে বলে, যেতে দিচ্ছে কে তোকে? আমাদের সকলের এত এত ভালোবাসা ফেলে কিভাবে যেতে পারতি তুই? নিঝুম হাস্যজ্জ্বল মুখে বলে ওঠে, হ্যাঁ মা, তুমি ঠিকই বলেছ। কে যেতে দিচ্ছে ভাইয়াকে? ভাইয়া চলে গেলে আমাকে কে দেখবে শুনি? সমর্পণ মৃদু হেসে বলে, তোর একটা ব্যবস্থা অবশ্যই করবো পাগলি, যাতে করে আর তোকে একা একা কষ্ট পেতে না হয়। সোনালি মিটমিটিয়ে হাসল। নিহান, ইরা, ঈশান, ইহান সকলেই সমর্পণের সঙ্গে টুকটাক কথাবার্তা বলল। শেষমেশ সমর্পণ তুষিকে বুকে জড়িয়ে নিয়ে ঘুমের দেশে পাড়ি দিল। তুষি ভেতর থেকে নার্ভাস হওয়ায় খুব দ্রুতই ঘুমিয়ে পড়ল। ওদের এখন রেস্টের প্রয়োজন। অনিলা খানের অনুরোধে চৌধুরী পরিবারে খান মঞ্জিলে অতিথিরা রক্ষা করতে গেল। সমর্পণকে রিলিজ দেওয়া মাত্রই তারা ও বাড়িতে গিয়ে উঠল। ইহান এই কয়েকদিনে নিঝুমের সঙ্গে অনেকবার কথা বলতে চেয়েছে, কিন্তু নিঝুম তা হতে দেয়নি। সে খুব সন্তর্পণে এড়িয়ে চলেছে ইহানকে, কিন্তু আজ আর তা পারল না। দুপুরে খাওয়া দাওয়ার পর সকালে যখন নিজ ঘরে বসে রেস্ট নিতে ব্যস্ত, ঠিক সেটারই ফায়দা লুটে ইহান চুপি চুপি নিঝুমের ঘরে চলে যায়। কিন্তু নিঝুম একা নয়, তার সঙ্গে তুষিও আছে, তবে তুষি ঘুম। ইহান বড় করে শ্বাস ফেলে ভেতরে প্রবেশ হলো। নিঝুম তখন ল্যাপটপে কিছু একটা করছে। ইহান ধীরে সুস্থে গিয়ে নিঝুমের পাশে বসে পড়ল। নিঝুম এক পলক তাকিয়ে আবার চোখ ফিরিয়ে নিল। ইহানকে না দেখার ভান করে নিজের কাজে মন দিল। ইহান নিঝুমের এহেন কাণ্ডে বিরক্ত হয়ে ল্যাপটপটাই বন্ধ করে দেয়। নিঝুম চরম রেগে গিয়ে ইহানের দিকে অগ্নি দৃষ্টি নিক্ষেপ করে, কিন্তু ইহানের সেদিকে ভ্রুক্ষেপ না করে এক ছটকায় নিঝুমকে নিজের বাহুতে আবদ্ধ করে নিল। নিঝুম ছোটার জন্য আপ্রাণ চেষ্টা চালাতে লাগলো, কিন্তু ইহান ছাড়ার পাত্র নয়। সে ঠোঁটের কোণে শয়তানি হাসির লেশ লাগিয়ে পড়ল। একবার ভুল করেছে, তবে বারবার একই ভুল করছে না। ছাড় বলছে আমাকে। রাগলে তোমার বেশি মায়াবী লাগে বউ। বউ, এই বউ শব্দটি যেন নিঝুমের হৃদয়ে স্পর্শ করতে সক্ষম হলো। হৃৎপিণ্ডে দুরুম দুরুম শব্দে অস্থির হয়ে উঠল সে। এই মুহূর্তে তাকে মুক্তি পেতে হবে ইহানের থেকে, নয়তো দম আটকে মরতে হবে। ইহান নিঝুমের অস্থিরতা দ্বিগুণ করতে তার কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলল, এভাবেই সারা জীবন মরতে হবে তোমায়। প্রতিনিয়ত আমাকে তিলে তিলে মেরেছ, এবার আমার পালা। ভালোবাসায় বন্দিনী করে মারবো তোমায়, দম ফেলার জায়গা পাবে না। লজ্জায় মরতে মরতে মুখ লুকাবে আমার বক্ষ পিঞ্জরে।
নিঝুম এক ধাক্কায় ইহানকে দূরে ঠেলে দিল। ইহান বোধহয় জানতো এমনটাই হবে। সে বিছানায় হেলে পড়ল কিছুটা। নিঝুম রেগে মেগে তার দিকে তাকিয়ে আছে, তবে চেহারায় লজ্জার ছাপ স্পষ্ট। ইহান তা দেখে ঈষৎ হাসল। নিঝুম তেজস্বী কণ্ঠে বলল, বেরিয়ে যান, মা বলেছে তাই এখানে আসা, নয়তো এই দৃষ্টে পা ফেলার ইচ্ছে এই নিঝুমের ছিল না। ইহান এবার সোজা হয়ে দাঁড়ালো। একদম নিঝুমের কাছাকাছি গিয়ে চোখে চোখ মিলিয়ে বলল, আর কত ঝুম, আমি যার পারছি না। এবার একটা বিহিত হতে হবে। হয় তুমি আমার হবে, নয়তো তোমার হাতই আমাকে শেষ করে দেবে। কি যা তা বলছেন? দেখুন, আমার এসব ভালো লাগছে না। আমি আমার পরিবার নিয়ে বেশ ভালো আছি। আপনার সঙ্গে নতুন করে মায়া চড়াতে চাই না। প্লিজ ঝুম, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। এমন চলতে থাকলে আমরা কেউ ভালো থাকবো না। অনেক তো হলো, এবার না অতীত ভুলে নিজেদের মতো করে গুছিয়ে সবটা শুরু করা যায়। ওদের কথার মধ্যেই ঘরে প্রবেশ করলো সমর্পণ আর অনিলা খান। নিঝুম কিছু বলতে নিয়ে আবার ওদের দেখে চুপ হয়ে যায়। সমর্পণ এসে নিঝুমের কাঁধে হাত রাখে, বলে, দেখ বোন, এতদিন যা হয়েছে যেভাবে হয়েছে আমি মেনে নিয়েছি, কিন্তু এখন আমারও মনে হচ্ছে তোর অতীত ভুলে সব কিছু নতুন করে শুরু করা উচিত। ইহান তোকে সত্যিই ভালোবাসে, ওর ভুলের যথাযথ শাস্তিও পেয়েছে, তবে এখনও কেন এত দূরত্ব থাকবে? একে একে ওর ঘরে তখন ইরা, ঈশান, সোনালি সকলেই প্রবেশ করে। অনিলা খান সহ সকলে নিঝুমকে অসম্ভব বোঝায়। ইহান ততক্ষণই সে স্থান ত্যাগ করেছে। নিঝুম খেয়াল করে ইহান কেমন নিস্তেজ হয়ে চলে গেছে। নিঝুম এবার নিজেকে নরম করে। সকলের জোড়াজুড়িতে আলতো হেসে সম্মতি জানায় তাদের পক্ষে। সকলে ভীষণ খুশি হয়, কিন্তু এই খুশির খবর শোনা হয় না কেবল ইহানের। তুষি এখনও বেঘরে ঘুমাচ্ছে। বাবার মতো ঘুম কাতরে মেয়ে সে। রাতে ইহান বাড়ি ফিরে খুব লেট করে। সকলে ঘুমিয়ে পড়েছে ততক্ষণে। অনিলা খান জেগে থাকলেও বাহিরে আসলেন না, কারণ তিনি চাইছিলেন নিঝুম আসুক। নিঝুমও যে নির্ঘুম এখনও, সেটা ভালো করেই জানেন। ওনার ধারণা ঠিক প্রমাণ করে নিঝুম ঠিক বেরিয়ে এলো। ইহান তখন সিঁড়ি বেয়ে টালমাটাল পায়ে ওপরে উঠছিল। কেমন উস্কো খুস্কো লাগছিল তাকে। নিঝুমের বুকের মধ্যে কেমন মোচড় দিয়ে উঠল। সে ধীর পায়ে এসে ইহানের সামনে দাঁড়ায়। ইহান ততক্ষণে শেষ সিঁড়িটা অতিক্রম করে নিঝুমের মুখোমুখি পৌঁছে গেছে। দুজন দুজনের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রয়। ইহান ভাবছে নিঝুম হয়তো এতক্ষণে ঘুমিয়ে পড়েছে। ইহানের অপলক দৃষ্টি উপেক্ষা করে নিঝুম বলে ওঠে, ফ্রেশ হয়ে খেতে আসুন। ইহানের ধ্যান থেকে বেরিয়ে ফের শুধায়। হ্যাঁ। নিঝুম বিরক্তি হয়ে বলে, খেতে আসতে বলছি, ওয়েট করছি। জুম ইহানকে আর কিছু বলতে না দিয়ে ডাইনিংয়ে চলে যায়। ইহান হতবাক হয়ে তাকিয়ে থাকে। তার জন্য বিশ্বাসই হচ্ছে না নিঝুম নিজে থেকে এসব করছে। ইহান রুমে গিয়ে দ্রুত ফ্রেশ হয়ে নিচে নেমে আসে। নিঝুম ততক্ষণে খাবার গরম করে সার্ভ করে দিয়েছে। ইহান গুটি গুটি পায়ে চেয়ার টেনে বসে পড়ে। নিঝুমও বসে। ইহান দেখে নিঝুম নিজের জন্য খাবার নিচ্ছে। তার মানে নিঝুম এত রাত অবধি না খেয়েছিল, কিন্তু কেন? ইহানকে বসে থাকতে দেখে নিঝুম বলে, কি হলো, খাচ্ছে না যে? খাচ্ছি তো। অতঃপর দুজন খেতে আরম্ভ করে। ইহান খাবার মাঝে নিঝুমকে বারংবার পরখ করছে, কিন্তু নিঝুম একমনে খেয়ে চলেছে। খাবার শেষ করে নিঝুম টেবিলটা গুছিয়ে নিয়ে চলে যেতে নেয়। ইহান তখন সোফায় বসেছিল। নিঝুমকে যেতে দেখে সে হিনিয়ে বিনিয়ে প্রশ্ন করে, এত রাত অব্দি না খেয়েছিলে কেন? নিঝুম দাঁড়িয়ে পড়ে, পেছনে না ঘুরেই উত্তর দেয়, আমার কিউট হ্যান্ডসাম পাগল বরটার জন্য ওয়েট করছিলাম। কথাটা বলেই নিঝুম দৌড়ে চলে যায়। পেছনে ফেলে যায় একরাশ কৌতূহলী উচ্ছ্বাসিত মুখশ্রী। ইহান নিঝুমের এমন উত্তর আশা করেনি, তবে এমন উত্তর পেয়ে তার চেয়ে খুশি আর কেউ হয়নি। পরদিন সকালে ইহান বাড়িতে একজন অতিথি নিয়ে হাজির হয়। সকলের লিভিং রুমে আসতে বলে। সকলে প্রথমে না ছিনলেও পরে জানতে পারে এটা নিঝুমের মা। দীর্ঘ সময় পর মায়ের সান্নিধ্য পেয়ে উচ্ছ্বাসিত নিঝুম বাচ্চামো করতে থাকে। স্বামী এবং ছেলের কুকর্মে তিনি ভীষণভাবে লজ্জিত। সকলের কাছে তাদের হয়ে কতবার যে ক্ষমা চাইল। অবশেষে সিদ্ধান্ত হলো সে এখন থেকে এই বাড়িতেই থাকবে। ও বাড়িতে একা একা থেকে কষ্ট পাবে অযথায়। মারিয়া মায়ানের অজস্র খুনের রেকর্ড আছে, সেই সঙ্গে থাকলেও অপকর্ম তারা করে থাকে। সব দিক বিবেচনা করে আদালত তাদের যাবজ্জীবন কারাদণ্ড দেয়। আর আহসান সাহেবকে 14 বছর এবং নুহাসকে 20 বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। লিভিং রুমে বৈঠক বসেছে সমর্পণের সঙ্গে তাদের মায়ের কী সম্পর্ক এবং নিঝুমকে সমর্পণ কিভাবে পেল এটা জানতে। অবশেষে আনিলা খান মুখ খুললেন। দীর্ঘশ্বাস ফেলে তিনি বলতে শুরু করলেন, সমর্পণ হলো আমার একমাত্র ভাইয়ের ছেলে। ভাই অনেক বছর আগেই মারা যায়, আর ভাবি লন্ডনে থাকাকালীন সময়ে মারা যায়। সমর্পণ পড়াশোনা শেষ করে আর্মি পদে জয়েন করে সেদিনই দেশে ফিরছিল, যেদিন নিঝুমের দুর্দশা শুরু হয়। নিঝুমকে ওরা একটা ইঞ্জেকশন পুশ করে রাস্তার সাইডে ফেলে রেখে গিয়েছিল। ওই ইঞ্জেকশনটা একবার শরীরে পুশ করলে সঠিক সময়ে ট্রিটমেন্ট না হলে মৃত্যু সুনিশ্চিত। ওরা ভেবেছিল এই রাতের বেলা কেউ নিঝুমকে বাঁচাতে আসবে না, এই জন্য ফাঁকা রাস্তায় ফেলে রেখে যায়।
কিন্তু ভাগ্যক্রমে সমর্পণের রাস্তা ধরেই সিলেট যাচ্ছিল। তারপর মাঝপথে সে নিঝুমকে পায়। সমর্পণের সঙ্গে সোনালি, তুষিও ছিল। তুষি তখন 1 মাসের নবজাতক শিশু। তুষির মা তুষিকে জন্ম দিতে গিয়ে অতিরিক্ত ব্লিডিংয়ের ফলে লন্ডনের হসপিটালে মারা যায়। সমর্পণ সেই শোক সহ্য করতে না পেরে সোনালি আর তুষিকে নিয়ে এদেশে চলে আসে, কারণ ওদেশে ওর বউয়ের অনেক স্মৃতি জড়িয়ে। নিঝুমকে ওরা তখন হসপিটালে নিয়ে যায়। তারপর আমাকে সমর্পণ ফোন করে। আমি তোদের সমর্পণের বিষয়ে আগেই জানাইনি, ভেবেছিলাম সারপ্রাইজ দিব, কিন্তু কি থেকে কি হয়ে গেল। তারপর আমি ইহানকে শিক্ষা দেওয়ার জন্য নিঝুমকে আর বাড়িতে আনিনি, সমর্পণের কাছে রেখে দেই। সমর্পণ নিঝুমের সঙ্গে ঘটে যাওয়া সব ঘটনা শুনে ওকে আগলে রাখতে শুরু করে, নিজের পায়ে দাঁড়াতে সাহায্য করে। ব্যাস, পরের টুকু তো তোমাদের জানাই আছে। সমর্পণের চোখের পানি। ধৃত স্ত্রীর কথা মনে পড়লে সকলের চোখে পানি থাকা স্বাভাবিক। নিঝুম গিয়ে সমর্পণকে আশ্বস্ত করে। এদিকে পরিস্থিতি স্বাভাবিক হলে নিঝুম বলে সে কিছু বলতে চায়। সকলে তার কথা শোনার জন্য প্রস্তুত। নিঝুম গলা ছেড়ে নিয়ে বলে, আসলে ইরা আর নেহান ওরাও তো কম কষ্ট পায়নি। আমার মনে হয় ওদেরকেও এবার একসাথে বেঁধে দেওয়া উচিত। সকলে নিঝুমের এই কথায় সম্মতি দেয়। এদিকে ইরা লজ্জায় মাথা নুইয়ে ফেলে। নিঝুম আবার বলে, আরও একটা কথা, এখানে আরও একটা লাভবার্ড রয়েছে যারা নিজের কথা এখনও নিজেরাই বলে উঠতে পারেনি। সকলে উদ্গ্রীব হয়ে তাকিয়ে আছে কারা সেটা জানার জন্য। নিঝুম তখন এক নিঃশ্বাসে বলে দেয়, তারা হলো ঈশান আর সোনালি। নিঝুমের এহেন কথায় সকলে চমকে ওঠে, সেই সঙ্গে ইহান ও সোনালিও। কারণ নিঝুম কেন এখনও এই কথা তো তারা নিজেরাও খোলাখুলিভাবে কেউ কাউকে বলেনি, তাহলে নিঝুম কিভাবে জানলো? নিঝুম তখন তাদের দিকে তাকিয়ে দুষ্টু এসে বলে, আমি সোনালির ডায়েরি পড়েছি, জানি এটা অন্যায়, তবুও কৌতূহল দমাতে পারিনি, অগোচরে পড়ে ফেলেছি। ভাগ্যিস পড়েছি, নয়তো এত বড় খবর তো জানতেই পারতাম না। সকলে অবাক হলেও বেশ খুশি হয় পরে। ইরা সোনালির মাস্টার্স কমপ্লিট হয়ে গেলে ধুমধাম করে 2 জুটির বিয়েটা দেওয়া হবে। সমর্পণ চেয়েছিল তার সিলেটের বাড়িতে ফিরে যেতে, কিন্তু নিঝুমের জন্য তার সম্ভব হয়নি। নিঝুমের এক কথা, সে তার ভাইকে কিছুতেই একা থাকতে দেবে না, সকলে মিলে মিশে এক ছাদের নিচে থাকবে। গাড়ি করে পুরো শহর ঘুরেছে নিঝুম আর ইহান। তুষিকেও আনতে চেয়েছিল, কিন্তু বাড়ির কেউ আনতে দেয়নি। সকলে মনে করেছে ওদের একটু প্রাইভেসি দরকার। গাড়ি এসে থাকে এক লেকের পাড়ে। 4 বছর আগে যেখানে বেড়াতে এসে তাদের চরম বিপদের মুখে পড়তে হয়েছিল। এই জায়গা দেখে নিঝুম বেশ অবাক হয়, কিন্তু কিছুই বলে না। চুপচাপ ইহানের সঙ্গে গাড়ি থেকে নেমে হাঁটতে থাকে। হঠাৎ নিঝুমের পায়ের সঙ্গে কিছু একটা লেগে সে পড়ে যেতে নেয়। ইহান সেই মুহূর্তে তার কোমর জড়িয়ে নেয়। তৎক্ষণাৎ চারপাশ থেকে অজস্র ফুলের পাপড়ি তাদের মাথার উপর পড়তে থাকে। নিঝুম চোখ বন্ধ করে নেয়। হে কেমন অনুভূতি, হে কেমন পরিবেশ, সবকিছু স্বপ্নের মতো। ইহান নিঝুমকে সোজা করে নিয়ে সামনে হাঁটতে থাকে। সামনে ফুলের পাপড়ি দিয়ে বড় লাভ শেড তৈরি করা, তার মধ্যে লেখা চুম প্লাস ইহান। তারপর কিছু দূর একটা সজ্জিত টেবিলে কেকের আয়োজন করা। নিঝুমকে কেকের কাছে নিয়ে যায় ইহান। কেকের ওপর ছোট্ট অক্ষরে লেখা, নতুন জীবনের স্বাগতম বিবেচান। লেখাটা দেখে নিঝুমের চোখ পেয়ে 2 ফোঁটা জল গড়িয়ে পড়ে, তবে এই জল আনন্দের। ইহান নিঝুমের চিবুক তুলে ধরে খুব সন্তর্পণে সেই জলটুকু মুছে দিল। মাথা নেড়ে ইশারা করলো আর যাতে না কাঁদে। অতঃপর দুজন কেক কাটলো। কেক কাটার সঙ্গে সঙ্গে আকাশে রং বেরঙের আতশবাজির শব্দে ভেসে ওঠে। নিঝুম সেদিকে তাকিয়ে আরও অবাক হয়ে যায়। আতশবাজির সঙ্গে সেই মধ্যে লেখা ভাসছে, ভালোবাসি বিবেচান। নিঝুম খুশিতে ইহানকে শক্ত করে জড়িয়ে ধরে কেঁদে ফেলে। ইহানও নিঝুমকে জড়িয়ে নেয়। উপভোগ করে দুজন দুজনের কিছু ভালোবাসার মুহূর্ত। আজ যেন সব আধার কেটে গিয়ে আলোর ঝলমলিয়ে উঠল ওদের জীবন। শত প্রতীক্ষার পর এক অন্তিম আনন্দের ছটাক। লেকের পানিতে পা ভিজিয়ে ইহানের কাঁধে মাথা রেখে চোখ বন্ধ করে নিঝুম। সহসা চোখ বন্দোবস্তায় ছন্দ কেটে উঠল। কাচের গায়ে বৃষ্টি ফোঁটা, শূন্যতা আর আসবে না, পূর্ণতার রঙিল খামে তুমি আমি দুজনা।